হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমরা তাহলে শুরু করে দিই আর কি। ফরম ভাই শোনা যাচ্ছে? ওকে। ওকে, হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি শুরু করছি। ওকে। আহ, আসসালামু আলাইকুম। আহ, আজকে উপস্থিত আহ, সকলকে স্বাগত। আমাদের আজকের সেশনটা হলো ডিএসসি ডাব্লিউএসএস কলুকিয়াম। এটা সেকেন্ড সেশন। আমরা সেন্ট্রাল লেভেল থেকে বেশ কয়েকটা সেশন করবো, দেন হলো পাশাপাশি আমাদের ডিএসসি ডিএসসি এর অলরেডি 6টা ইউনিভার্সিটিতে আমাদের সেপারেট কমিটি আছে, যারা ওনারা আবার পৃথক করে কিছু সেশন পরিচালনা করবেন ইন ফিউচারে। সবগুলাতে আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে দিলাম। এবং ডিএসসি হলো আমাদের ডেভেলপমেন্ট ডট নামে একটা রিসার্চ ফার্ম আছে, ওটার একটা ইনিশিয়েটিভ। সো আজকে আমাদের সেশন কিনে নেবেন আমাদের সম্মানিত গেস্ট শাহপরান ভাই, আমাদের ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। ওখান থেকে উনি অনার্স মাস্টার্স করছেন এবং ইউএসএ এর একটা প্রজেক্টে উনি অলরেডি 5-6 বছর, আমি যদি ভুল না করি ভাই, কাজ করছেন ডাইরেক্টলি, যেটা ইউএসএ ডাইরেক্টলি হ্যান্ডেল করছে প্রজেক্ট। ভাই, ডেভেলপমেন্ট ডট এবং ডিএসসি পার্ট থেকে আপনাকে স্বাগত। পাশাপাশি আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন, আমাদের শাহরিয়াজ আহমেদ। উনি লেকচারার, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন, ইউনিভার্সিটি অফ খুলনা ইউনিভার্সিটিতে। আহ, উনি রিসার্চ ফেলো হিসেবে ডেভেলপমেন্ট ডটে আছেন এবং পাশাপাশি উনি আমাদের ডেভেলপমেন্ট ডটের কো ফাউন্ডার হিসেবে কাজ করেন আর কি। শাহরিয়াজ আহমেদ ভাই, আপনাকে স্বাগতম। আহ, ভাই, আপনাকে ফ্লোরটা দিয়ে দিলাম, আপনি প্লিজ কন্টিনিউ করেন। আমি আরেকটা আমরা আমরা মেবি আপনি টোটাল সেশনটা নিয়ে, সেশনের পরে আমরা কোয়েশ্চেন আনসার রাখতে পারি 10 মিনিটে। সো অথবা ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কনফিউশন থাকে, বা যদি এমার্জেন্সি মনে করেন যে না, আপনার কথা বলার প্রয়োজন আছে বা কোয়েশ্চেন করার প্রয়োজন আছে, সো প্লিজ আপনি হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারবো যে আপনাকে অফ্লোডটা দেওয়া হবে আর কি, যারা যারা আমাদের সাথে জয়েন আছে। সো ফরম ভাই, প্লিজ। ভাই, আপনি মিউটে আছেন। আহ, আমি আপনার কাছে যাওয়ার আগে শাহরের সাথে একটু শাহরেজকে বলবো যে 1 মিনিটের কিছু একটা আমাদের স্বাগত কিছু একটা বলতে। আহ সো দেন হলো আপনার কাছে যাবো আর কি। থ্যাংক ইউ রিজভি। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাতে চাই যারা জয়েন করছে তাদেরকে বিশেষভাবে। আর তার চেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের যে গেস্ট শাহপরান ভাই, যারা আসলে এক্সটেন্সিভ নলেজ আছে, এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স আছে অলরেডি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তার মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেটাকে বলে আর কি। তো ওই জায়গাটাতে আমি কোয়াইট শিওর যে যারা আজকে আমরা এই সেশনটাতে জয়েন করব তারা মোটামুটি প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর বিষয় সম্পর্কে একটা মানে ভালো একটা ধারণা আমরা পাবো আর কি। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি ফ্লোরটা হচ্ছে শাহপান ভাইকে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। পারান ভাই প্লিজ। থ্যাংক ইউ রেজবি, থ্যাংক ইউ শাহরিয়াজ, এবং থ্যাংক ইউ সবাইকে যারা আজকে আগ্রহের সাথে জয়েন করেছে এখানে। এবং আমি ডেভেলপমেন্ট থটকে ধন্যবাদ দিতে চাই। এটা একটা যে টাইমলি ইনিশিয়েটিভ। তো এই ইনিশিয়েটিভ গুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সংক্ষেপে যে বলতে চাই, তখন আমরা হয়তো এত এরকম পাইনি আর কি। তো অনেকটা ছিল আমাদের যে থিওরিটিক্যাল সিলেবাসে যেটা থাকে, তার বাইরে পরবর্তীতে লার্নিং বাই ডুইং। আমি মনে করি একটা ভালো একটা অপরচুনিটি সবার জন্য, আমাদের জন্য। আমরা হয়তো আহ, একসাথে কিছু শেয়ার করার এবং শেখার একটা সুযোগ পাবো। তো আজকে যে টপিক, আসলে এটা এটা একটা ব্যাপক বিষয়, অনেক ব্রড একটা বিষয়। আমরা জানি যে আহ, আমি আশা করি যে এখানে ম্যাক্সিমাম হয়তো স্টুডেন্ট, কেউ কেউ হয়তো অলরেডি প্রফেশনাল লাইফে আছে। তো আমরা জানি যে ডেভেলপমেন্ট স্টাডিজ বা অনেক ডিপার্টমেন্টে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা স্পেসিফিক কোর্স থাকে। সেটা পুরো এক সেমিস্টারে একটা কোর্সই থাকে। তো সেই পুরো কোর্সকে কিন্তু এখানে তো আনা অত অত ব্রডে যাওয়া সম্ভব নয়। তবে আমরা আজকে যেটা আমি চেষ্টা করব স্পেসিফিক্যালি, যে
আমার সামান্য অভিজ্ঞতার আলোকে যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে কি কি করতে হয়, এবং এটা আমরা আসলে কিভাবে বুঝতে চাই, রিয়েল লাইফে কিভাবে কাজে লাগাতে চাই। তো আমি যদি যাই যে আমাদের এজেন্ডাটা কি, অবজেক্টিভ হলো যে আমরা জানি কিছু কনসেপ্ট আছে, কিছু টুলস টেকনিক্স আছে, সেটা আমরা দেখব। কিন্তু আজকের এই সেশনের যে অবজেক্টিভ সেটা হলো যে আমরা কিছু বিষয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। নিশ্চয়ই আমরা অনেক ব্রডে একেবারে ডিটেল গিয়ে দেখবো না, কিন্তু কিছু জিনিস যেটা ইন্ট্রোডিউস, আপনার যদি ইন্ট্রোডিউস থাকেন, তাহলে যেটা হবে পরবর্তীতে আপনি নিজে, এখন যে এই, যুগ, আপনি নিজে হয়তো সার্চ দিয়ে এগুলো দেখতে পারবেন। এবং একটা একটা মাথায় যখন আপনি ইন্টারনালাইজ, যেটাকে আমরা বলি ইন্টারনালাইজ করবেন, দেখবেন যে এই জিনিসগুলো আপনার জানা। অ্যাকচুয়ালি আমরা ডে টু ডে কাজগুলোই করি। তো এখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আমরা দেখবো যে আসলে কি করতে হয়, এবং আমি চেষ্টা করব যে ঠিক থিওরিটিক্যাল জায়গায় না থেকে আমি আমার এই ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যেভাবে কাজ করতে হয় সেটা শেয়ার করতে। আর আমরা নিশ্চয়ই শেষে একটা কোশ্চেন এন্ড আনসার সেশন রেখেছি, সেখানে আমরা দেখব। তা আমরা আজকে দেখছি যে প্রথমে আমরা যাচ্ছি যে কোর কনসেপ্ট গুলো কি। আমরা প্রথমে জানি যে আসলে প্রজেক্ট মানে ডেফিনেশনটা কি। এটা আমাদের প্রথমত বলতে হয় যে প্রজেক্ট এটা ইটারনাল কোনো ফ্যাক্ট না, চিরকাল ধরে চলবে এরকম কোনো কিছু না। এবং অফুরন্ত সম্পদ, অফুরন্ত সময়, অফুরন্ত জনবল বা হিউম্যান রিসোর্স থাকবে, এটা প্রজেক্টে হয় না। প্রজেক্ট স্পেসিফিক, টাইম সেন্সিটিভ, বাজেট রিসোর্স সেন্সিটিভ, এবং এটা একটা অনেক মানুষের, কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের কর্মযজ্ঞের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা বলছি যে a project is a temporary effort aimed to achieve specific goals within specific timeline, budget, and um, with specific sort of human resource. সুতরাং প্রজেক্ট আমরা মাথায় রাখতে হবে তাহলে কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, যেটা টাইম বাউন্ড, এটা রিসোর্স কনস্ট্যান্ট আছে, লিমিটেড রিসোর্স অ্যালোকেটেড থাকে, সেই রিসোর্সের মধ্য থেকে আমাদের কাজটা আদায় করে নিতে হবে। এবং এটা শুধু একজনের কাজ না, একটা holistic coordination activities among activities and among people, তো সেটা করতে হয়। তা আমরা এগুলো আর ডিটেল দেখবো, একই বিষয় বারবার আসবে। তো এখন এই ক্যারেক্টারিস্টিক্সের আলোকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট তাহলে কি। ম্যানেজমেন্ট, দিস ইজ সামথিং থ্রু বাই এ টিম টু অ্যাচিভ স্পেসিফিক গোলস, অবজেক্টিভস উইদিন ডিফাইন্ড অর প্ল্যান্ড টাইমলাইন। তাহলে এখানে কি কি থাকে? থাকে আমরা দেখবো যে প্ল্যানিং থাকে, অর্গানাইজিং থাকে, ম্যানেজিং থাকে। আমরা এর পরের স্লাইডে দেখবো যে প্ল্যানিংটা কি, অর্গানাইজিং কি, ম্যানেজিংটা কি। তো এটা অলরেডি বলা হয়ে গেছে। তো আমরা এই ছবিটাতে দেখা যাচ্ছে, দেখেন অনেকগুলো কাজ কি কি আছে, দেখেন একটু খেয়াল রাখেন। আমরা এগুলো আলোচনা করবো পুরো সেশন ধরে, যে কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, স্কোপ অথবা অ্যাক্টিভিটিস প্রজেক্টের। তারপরে আমাদের এখানে আছে কস্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, হিউম্যান রিসোর্স, অ্যাডমিনিস, ফাইন্যান্স, এভরিথিং। একটা কাজ কমপ্লিট করতে যা যা করতে হয়, ডিজাইনিং, ব্রেন স্টর্মিং, অর্গানাইজিং, প্ল্যানিং, ম্যানেজিং, এভরিথিং, এটা প্রজেক্টের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটাকে ঠিক কিভাবে করব? মূল কথা হলো দিস ইজ অ্যান্ড দিস শুড বি এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আপনি স্পোরেডিক বা অ্যাডহক কাজ করবেন, তাহলে যেটা হয় সেটা আপনাকে যে রেজাল্ট অ্যাচিভ করতে চাচ্ছেন সেদিকে যাওয়া যাবে না, সেই রেজাল্ট অ্যাচিভ করা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা তো অনেক কিছু ম্যানেজ করি, কিন্তু এটা কতগুলো প্ল্যান্ড অ্যাক্টিভিটিজের এবং একটা ডিফাইন্ড গোল বা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমরা লিমিটেড টাইমলাইন, লিমিটেড রিসোর্স, লিমিটেড হিউম্যান রিসোর্স, এগুলোর মধ্য থেকে কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচে কিছু করে থাকি, তাই তো? তো এখানে বিভিন্ন কাজ আছে। আমরা যদি পরের স্লাইডে যাই, যে এটা আমরা একদম খুব কমন প্রজেক্ট লাইফ সাইকেল, সেখানে মোটামুটি মোটা দাগে পাঁচটা সাইকেলের কথা বলা হয়: ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, অ্যান্ড ক্লোজিং। তো আমরা দেখি ইনিশিয়েশনটা কি। আমি যখন প্রজেক্টে প্রথম কাজ করি, তো একটা প্রশ্ন ছিল যে আমরা ইউনিভার্সিটিতে যেরকম পড়ে আসি, মোর অফ থিওরিটিক্যাল, মোর অফ রিসার্চ টাইপ কাজ, বা আমরা অনেক সময় দেখেছি যে অনেক বিষয় আমাদের হয়তো
কিছু একটা বই ধরিয়ে দেওয়া হয়, আমরা সেটা পড়ি, পরীক্ষায় আমরা ভালো করি, কিন্তু এটা আসলে রিয়েল লাইফে কিভাবে আমি কাজে লাগাবো, লিঙ্ক করব, ইমপ্লিমেন্ট করব, সেই বিষয়টা খুব বেশি জানা হয় না। যে আমরা রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট শিখি, আমরা অনেকে প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্ট শিখতে পারি, তারপর আমরা বিভিন্ন রকম ডকুমেন্ট রেডি করি, তাই তো? আহ, আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেগুলো রেডি করি একটা ফরম্যাট ফলো করে। কিন্তু এটা রিয়েল লাইফে কিভাবে কোন কোন স্টেজে কাজে লাগে আমরা যদি দেখি, দেখবো যে ইনিশিয়েশন, প্রজেক্ট ইনিশিয়েশনটা কি, ডিফারেন্সটা কি প্ল্যানিং এবং ইনিশিয়েশন। আমরা জানি যে প্রথমে যেটা হয় যে ধরেন একটা ডোনার, সেটা হতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, সে একটা কাজ করতে যাচ্ছে, আমি ডেভেলপমেন্ট প্রজেক্টের এক্সাম্পল দিচ্ছি। তো সে একটা কাজ করতে চাচ্ছে, সে একটা ইউআই, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট বা একটা প্রপোজাল কল করে, হ্যাঁ। সেখানে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, অবজেক্টিভ থাকে, কি কি করতে চায়, অ্যাক্টিভিটি ডিটেলস বলা থাকে। আপনারা নিশ্চয়ই ইউআই দেখলে বুঝতে পারবেন, সার্চ দিলে বুঝবেন যে ইউআই তে কি থাকে বা টিউআর, টার্মস অফ রেফারেন্স কি কি থাকে। তো সেটা অনুযায়ী যে ফার্ম বা যে ব্যক্তি এই কাজটা করতে চায়, সে একটা প্রপোজাল ডেভেলপ করে বা ইন্টারেস্ট শো করে একটা প্ল্যান ডেভেলপ করে। ড্রাফট খুবই সংক্ষিপ্ত, 10 পেজ আর 15 পেজ। সেখানে ডিফাইন করা থাকে সে প্রজেক্টটা কি করবে, সে কিভাবে করবে সংক্ষেপে, এবং কত টাকা বাজেট লাগবে, তার হিউম্যান রিসোর্স কি, মোটামুটি এটা বলা থাকে, খুবই সংক্ষিপ্ত। এবং সেটা সাবমিট করে। যদি সে সিলেক্টেড এবং তাকে, অনেকগুলো প্রসেস আছে, আমরা ওদিকে যাচ্ছি না, ওটা প্রকিউরমেন্টের আলাদা একটা সাবজেক্ট, কিন্তু একটা প্রসিডিওর মাধ্যমে একটা সিলেকশন হয়। সিলেকশনের পরে তাকে কিন্তু অ্যাওয়ার্ড করা হয় উইথ বাজেট এবং টাইম লাইন দিয়ে। যখন অ্যাওয়ার্ড করা হয়, তখন তার প্ল্যানিং প্রসেস শুরু হয়। সেখানে কি হয়, সে ডিটেল প্ল্যানিং করে। ডিটেল প্ল্যানিং, এটাকে আমরা অনেক সময় এটা প্রপোজাল আর বলি না, আমরা বলি ওয়ার্ক প্ল্যান। সেখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেটা সে প্রপোজালে দিয়েছিল, সেটা একদম ডিটেল আউট করে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, আউটপুট, তার ডিফাইন্ড ইন্ডিকেটরস কিভাবে মেজার করবে, তারপরে হলো যে কোন কোন টিম কি কোথায় কাজ করবে, এবং সেই টিমের মধ্যে কোঅর্ডিনেশনটা কি হবে, এটার মনিটরিং ইভালুয়েশন কি হবে, এভরিথিং থাকে। বাজেটের কিভাবে ট্র্যাক করবে, কি কি প্রোডাক্ট, কি কি ডেলিভারেবল দিবে, একেবারে ডিটেল একটা প্ল্যান করা হয় প্রজেক্ট প্ল্যান সেশনে। সুতরাং দেখা গেল ইনিশিয়েশন সেশনটা মোর অফ ব্রেন স্টর্মিং অ্যান্ড সেলিং ওয়ান সেলফ, ইন্ডিভিজুয়াল অর ফার্ম, টু দি ডোনার্স অর ক্লায়েন্টস, আমি কি করতে চাই। যদি আমি অ্যাওয়ার্ডেড হই বা আমাকে কাজটা দেওয়া হয়, তখন আমি কি করব, আমি ডিটেল প্ল্যান করব, ওয়ার্ক প্ল্যান কিভাবে কাজটা করব। তো ইউজুয়ালি যেটা হয়, আমি ঠিক বুঝতে পারছি না যে কথাগুলো কঠিন হচ্ছে কিনা, বা আপনারা ঠিক ইন্ট্রোডিউসড কিনা, কিন্তু আমি চেষ্টা করছি একেবারে আমি যেটা করে আসছি সেটা বলার জন্য। ইউজুয়ালি যেটা হয় যে যারা ডোনার থাকে, বা যেমন গভর্নমেন্টের প্রেসক্রাইব ফর্ম আছে, আবার ডোনারদেরও ইউএস এইডের একরকম থাকে, ওয়ার্ল্ড ব্যাংকের একরকম থাকে, বিভিন্ন ডোনারদের বিভিন্ন ফরম্যাট থাকে, যে একটা ওয়ার্ক প্ল্যান কিভাবে ডেভেলপ করতে হবে, কি কি থাকবে, তারা এগুলো ওরিয়েন্ট করে। তারা সে কতগুলো রিকোয়ারমেন্টস দিয়ে দেয়, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি করবেন। তবে সেখানে কাস্টমাইজ করার সুযোগ থাকে, অ্যাডজাস্ট করার সুযোগ থাকে। তো সেই অনুযায়ী এখানে কি কি থাকে, একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হয়, একটা হিউম্যান রিসোর্স টিমটাকে বিল্ড আপ করতে হয়। তখন আমরা যখন এটা পেয়ে যাই, তখন আমরা দেখি যে তারা সার্কুলার দেওয়া শুরু করে টিম বিল্ডিং এর জন্য। এখানে আরেকটা হলো যে স্পেসিফিক অনেক, বিশেষ করে যারা ডেভেলপ কান্ট্রির, তারা কিন্তু মনিটরিং ইভ্যালুয়েশন এবং লার্নিং এটার উপর খুব জোর দেয়। সেটার জন্য আলাদা একটা প্ল্যান করতে হয়, এই যে ইন্ডিকেটর গুলো থাকে তার আলোকে। সেই প্ল্যান যখন এগ্রি করে, এটা এপ্রুভ করে, এপ্রুভ করার পরে যারা ডোনার, এপ্রুভ করার পরে এক্সিকিউশন শুরু হয়। এক্সিকিউশনের মূল কাজটা হলো আমার স্পেসিফিক টিমকে কাজটা বুঝিয়ে দেওয়া হবে, এবং এক্সিকিউশন যারা ম্যানেজার থাকবেন, ম্যানেজার বিভিন্ন হতে পারে টিম অনুযায়ী, যদি অনেক বড় টিম হয় তাহলে ছোট ছোট ভাবে, ছোট ছোট গ্রুপ থাকতে পারে, আবার ইন্ডিভিজুয়াল থাকতে পারে। তো সেই ম্যানেজার সেই প্ল্যান ধরে ধরে তারা এক্সিকিউট করবে। এবং এই পুরো এক্সিকিউশনের মধ্যে অনেকগুলো পার্সপেক্টিভ আছে, আমি দেখবো পরের স্লাইডে। তো এখানে মনিটরিং, কন্ট্রোলিং, পুরো প্রসেসটা ট্র্যাকিং করতে হয়। কতগুলো আগে বলেছি, কতগুলো ডিফাইন্ড এবং এগ্রিড ইন্ডিকেটরস থাকে। বিভিন্ন প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসপেক্টের জন্য বিভিন্ন ইন্ডিকেটর থাকবে। সেই ইন্ডিকেটর গুলো তারা ট্র্যাক করতে হয়, ডেটা কালেক্ট করতে হয়, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তাই তো? এবং এটার কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, এবং রেগুলার রিপোর্টিং করতে হয় যারা ক্লায়েন্ট, সেটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, যেরকম ক্লায়েন্ট আমরা পরে দেখবো যে কি হয়। ফাইনালি যখন উইদিন টাইমলাইন প্রজেক্ট যখন ক্লোজ হয়, তখন সব অ্যাক্টিভিটি বুঝিয়ে দিতে হয়,
তারপরে হলো ডকুমেন্টস গুলো, ডেলিভারেবলস গুলো বুঝিয়ে দিতে হয়, একটা ইভালুয়েশন করতে হয় যে এটার রেজাল্ট কি হলো, যদি সেটা বলা থাকে। তার আরেকটা জিনিস করতে হয় যে এই যে রিসোর্স, এখানে যদি সেন্সিটিভ কোনো ইনফরমেশন থাকে, বা আপনার প্রজেক্ট ডকুমেন্টস, এগুলো আপনি কিভাবে, আপনার যদি প্রজেক্ট শেষ হয়ে যায়, যদি অফিসে এটা না থাকে, তখন আপনি এটা কিভাবে স্টোর করবেন, প্রাইভেসি পলিসি কি হবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু ক্লোজিং এর সাথে রিলেটেড। তো তার মানে বোঝা গেল যে প্রজেক্ট ক্লোজিং এর মধ্যে অনেকগুলো টেকনিক্যাল স্টেপ আছে, ইনিশিয়েশন টু ক্লোজিং পর্যন্ত, এবং এখানে অনেকগুলো টিম ইনভলভ। তো আমরা দেখার চেষ্টা করব পরবর্তী স্লাইডে যে আসলে এই টিমগুলো কি কাজ করে। অলরেডি বলা হয়ে গেছে, আরো স্পেসিফিক বলবো, এবং সেটা কিভাবে কাজ করা হয়। আমাদের এই রিয়েল লাইফ আমরা যা পড়ি ইউনিভার্সিটিতে, সেটা রিয়েল লাইফে গিয়ে কিভাবে কোথায় কাজে লাগবে। এখন আসি। তো মোটা দাগে তিন ধরনের রোলস এন্ড রেসপন্সিবিলিটি। প্রজেক্ট ম্যানেজার, তো আমি ধরে নিচ্ছি যে ভবিষ্যতে আমরা সবাই প্রজেক্ট ম্যানেজার হব। কিন্তু ম্যানেজার হওয়ার আগে ম্যানেজার কি করেন? ম্যানেজার ওভারঅল মনিটরিং, এক্সিকিউশন, তার কোয়ালিটি এনশিওর করে। সে হলো হাই লেভেল নেগোসিয়েশন বা তার ডোনার ক্লায়েন্টস এর সাথে দেখা করা, মিটিং করা, প্ল্যান তৈরি করা, বা পলিটিক্যাল হাই লেভেল ডিসিশন মেকিং যেটা, সেটা করে। তো তার মানে বোঝা গেল যে টাইপ অর অ্যাপ্রোচ অফ ম্যানেজার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর টিম মেম্বার্স, বা পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে। ম্যানেজার যত বেশি আপনি ধরেন স্কিলড, সফিস্টিকেটেড বা ট্যালেন্টেড, অথবা টেক সেভি, বা অনেকে আছে টেক সেভি না, সে টেকনোলজি পছন্দ করে না, খুব একেবারে ক্লাসিক্যাল ওয়েতে কাজ করতে চায়। তো এই টাইপের উপর লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ টাইপের উপর ডিপেন্ড করে আপনার কাজের ধরনটাই চেঞ্জ হয়ে যায় প্রজেক্ট ম্যানেজমেন্টে। কিন্তু মোটা দাগে আমরা বলতে পারি যে তার কাজ হলো এক্সিকিউশন, প্ল্যানিং, ডিসিশন মেকিং, এটসেট্রা। তো সে কি করবে? সে তো কোর লেভেলে কাজ করবে না। তো টিমকে ভাগ করে দেওয়া হবে। আমি বলি আবার, কি কি টিম থাকতে পারে। আমরা তো মনে করি যে প্রত্যেকেরই স্বপ্ন থাকে, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে পড়ে আসছি, আমি জানি না, আমি আপনাদের থেকে শুনবো যে সবাই বুঝি টিচারই হবে, অথবা সবাই বুঝি রিসার্চার হবে, অথবা থাকে যে সবাই বুঝি গভর্নমেন্ট জব করবে। ভালো, সবাই যদি করে এটা কোনো সমস্যা নেই, কিন্তু আসলে আমরা সবাই সেটা করি না। আরেকটা হলো, এই জবটা যদি কেউ করেও, যে রিসার্চার হয়, শিক্ষক হয়, অথবা গভর্নমেন্ট জবে যায়, অথবা ডেভেলপমেন্ট সেক্টরে আসে, প্রাইভেট সেক্টরে আসে, ইন অল সেক্টরস আপনাকে কিন্তু এই কাজগুলোই করতে হবে: প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, তারপরে হলো যে প্রজেক্ট ইভালুয়েশন, কোয়ালিটি কন্ট্রোল, ক্লোজিং, এটসেট্রা। মোটা দাগে এটা করতে হবে। তাহলে প্রশ্ন হলো, তাইলে কেন, কোথায় বেশি জোর দেওয়া হয়? সমস্যা হলো, আমরা যেভাবে কাজ করি ট্রেডিশনালি আমাদের দেশে, গভর্নমেন্ট সেক্টর বলি বা ম্যাক্সিমাম অন্যান্য সেক্টরে, সেটা খুব বেশি সিস্টেমেটিক অ্যাপ্রোচে হয় না। ইভেন আমি দেখেছি যে নিজের এক্সপিরিয়েন্স যে পুরো সিস্টেম ডেভেলপ করা থাকে, ডকুমেন্ট থাকে, কিন্তু বাংলাদেশের ম্যানেজার সেটা ফলো করে না। সে নিজের মতো করে অ্যাডহক বেসিসে যখন যা চাই মন, এরকম ভাবে করে। এটা একটা পার্ট। আর কিন্তু আপনি যখন একটা বড় মানে গ্লোবাল কোনো টিমে কাজ করবেন, বা গ্লোবাল কোনো আহ, উম, বিদেশি কোনো সংস্থায় কাজ করবেন, অথবা বাংলাদেশেরই কিছু অফিস আছে এরকম কাজ করে, তো সেই ধরনের ভালো জায়গায় কাজ করবেন, তখন দেখবেন যে বস আপনাকে সিস্টেমেটিক কাজ করার দিকেই আপনাকে অনুপ্রাণিত করবে। কারণ এটা না করলে অনেক কাজ আপনি এটা কাভার করতে পারবেন না। তো সেখানে কি কি থাকতে পারে? ধরেন ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট একজন করবে, মনিটরিং ইভ্যালুয়েশন একজন দেখে, প্রকিউরমেন্ট একজন দেখে, টেকনিক্যাল একটা কাজ ধরেন যে ভ্যাকসিন, তো ভ্যাকসিনের যে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, সে তো ভ্যাকসিনের মেডিকেল এই জিনিসটা বুঝবে না। সুতরাং মেডিকেল পার্সপেক্টিভটা বোঝার জন্য, ক্লিনিক্যাল পার্সপেক্টিভটা বোঝার জন্য আমাকে কিন্তু ক্লিনিক্যাল টেকনিক্যাল এক্সপার্ট এরকম লাগবে। সুতরাং টেকনিক্যাল একটা টিম থাকে, হ্যাঁ। একইভাবে ধরেন আপনি যদি বলেন যে বাজেট সরকার ডেভেলপ করছে, তো সেখানে তো আপনি ইকোনমিক্স এর বেসিক থাকা লাগবে, তাই তো? তো এই ধরনের টেকনিক্যাল একটা পার্সপেক্টিভ থাকে, টেকনিক্যাল টিম থাকে প্রত্যেকটা। আপনি জব সার্কুলারে দেখবেন এটা। আমাদের যদিও সরকারে সব একই রকম কথা বলে, কিন্তু আপনি যখন বিশেষ পরীক্ষা দিয়ে বড় অফিসার হয়ে যাবেন, দেখবেন যে আপনারও কিন্তু কাজের আপনার স্কিল, আপনার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আপনি গেইন করছেন, সেই অনুযায়ী আপনি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা হয়ে যাবে। মোটা দাগে একই কাজ করে, কিন্তু টেকনিক্যালিটিস আলাদা হয়ে যায়। তারপরে ধরেন আপনার এটা নেগোসিয়েশনে একরকম থাকে, ফিল্ড ম্যানেজমেন্ট একরকম থাকে, আলাদা আলাদা টিম। হিউম্যান রিসোর্স, এইচআর থাকে, হ্যাঁ। মনিটরিং ইভ্যালুয়েশনের জন্য থাকে। তবে একটা জিনিস হলো, কোথাও কোথাও
প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা টিম থাকে এবং মনিটরিং এর জন্য আলাদা টিম থাকে। কোথাও কোথাও এটা একই টিম করে করে এবং তারা কিন্তু মোটা দাগে পুরো যত টিম আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, অ্যাডমিন, ফাইন্যান্স, সবার সাথেই তাদের একটা কোঅর্ডিনেশন করতে হয়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আসলো যে যেহেতু মাল্টিপল টিম এবং বিভিন্ন টিমের লাইন ম্যানেজার থাকতে পারে, কান্ট্রি ডিরেক্টর থাকতে পারে, সুতরাং এখানে একটা হিউজ কোঅর্ডিনেশনের বিষয় থাকে। তো এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্যতম চ্যালেঞ্জ এবং এটা হলো অন্যতম ক্ষেত্র বা ফিল্ড যেখানে কাজ করার সুযোগ থাকে। তো আমি এখানে একটু ফোকাস করতে চাই। বুঝলাম যে বিভিন্ন টিম থাকবে। তো আমরা ধরে নিলাম যে আমরা প্রথমে ছোট লেভেলে যখন আমরা এন্ট্রিতে ঢুকি বা মিড লেভেলে ঢুকি, তখন আমরা এই ছোট ছোট টিমে কাজ করবো, কোনো একটা স্পেসিফিক টিমে যার যেখানে এক্সপার্টাইজ আছে বা আমি যার যেখানে ইন্টারেস্টেড। যেখানে মোটা দাগে কি লাগবে, আপনি যেই টিমে কাজ করেন, আমি আমি জাস্ট আমার এক্সাম্পল দিই। আপনি ধরেন যে একেবারে এন্ট্রি লেভেলের একজন প্রজেক্ট অফিসার বা প্রোগ্রাম অফিসার। আপনাকে কিন্তু যে কাজটা করছেন সেই কাজের টেকনিক্যাল স্কিল লাগবে। সেটা কি বুঝাচ্ছি? যেমন ধরেন, আমি বলেছিলাম যে প্রজেক্ট ইনিশিয়েশন আমরা কি প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করি। তো এখানে একজন হয়তো লিড দেয় কিন্তু অনেকের ইনপুট থাকে। এখন ধরেন আপনার বস বা আপনারা 3-4 জনের টিম, আপনার বস বললো যে আমরা আপনাকে সাহায্য করবো, আপনি পুরো প্রসেসটা লেখালেখি করেন, লিড দেন। আপনাকেই করতে হবে, কারণ যারা জুনিয়র বেশি তাদের উপর এগুলো করা হয় সাধারণত। তো আপনি কিন্তু কিভাবে একটা প্রপোজাল ডেভেলপ করতে হয় সেটা এবিসি জানা থাকতে হবে। শুধু এবিসি না, মোটামুটি অ্যাডভান্স লেভেলে জানা থাকতে হবে। কিভাবে একটা ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করতে হয় সেটা জানা থাকতে হবে। আপনি হয়তো মনিটরিং প্ল্যানে জানবেন না, কিন্তু মনিটরিং ইভ্যালুয়েশনে কি কি জিনিস কম্পোনেন্ট থাকে এটার একটা বেসিক আপনার জানা থাকতে হবে। তার মানে আমি বলছি যে কি টেকনিক্যাল স্কিল জানা থাকতে হবে এবং সাবজেক্ট ম্যাটার, যেটা বলে সাবজেক্ট এক্সপার্টাইজ। যেমন ধরেন আপনি জেন্ডার রিলেটেড কাজের সেটার একটা কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার থাকতে হবে, অথবা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কাজ করছেন সেখানে এটা ক্লিয়ার থাকতে হবে, অথবা ওয়াশ নিয়ে কাজ করছেন, পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, আপনি ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করছেন, হোয়াট এভার ইট ইজ, আপনার কিন্তু সেখানকার টেকনিক্যাল নলেজ লাগবেই। আপনি জিরো থেকে শুরু করতে পারবেন না, এবিসি হলেও লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলতে চাচ্ছি আমরা যা পড়ি ইউনিভার্সিটিতে তার কোনো কিছু ফেল না না। আপনি সেটা গভর্নমেন্ট সেক্টরে যান, আপনি সেটা শিক্ষক হন, আপনি ডেভেলপমেন্ট সেক্টরে যান, প্রাইভেট সেক্টরে যান, আপনি কিন্তু আপনার যা পড়ছেন সেটা কাজে লাগাতে পারবেন। সমস্যা হলো এখানে আরো বড় ডিসকাশন, এটা হয়তো আমরা আলাদা সেশন করতে পারবো, যে গ্যাপটা কোথায় হচ্ছে একাডেমি আর জব ফিল্ডের মধ্যে, সেটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি হোয়াট এভার ইউ রিড, ইউ ক্যান ইউজ ইট, ইউ ক্যান ইউটিলাইজ দোজ। আচ্ছা, তারপরে গেল আমি বল থিওরিটিক্যাল ডেপথ এবং কন্টেম্পোরারি নলেজ, এটা একটা আপনাকে এক্সট্রা এক্সপার্টাইজ দিবে। ধরুন আমি বলছিলাম যে আপনি প্রজেক্ট অফিসার বা প্রোগ্রাম অফিসার হিসেবে জয়েন করেছেন, অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, অথবা একেবারে জুনিয়র লেভেল সরকারি বা এন্ট্রি লেভেল আছেন, তাই তো? হয়তো আপনাকে এসিল্যান্ড হলে এটা করতে হবে না, কিন্তু আপনি যখন অ্যাসিস্ট্যান্ট, ধরেন আপনি প্ল্যানিং মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কোনোভাবে পোস্টিং হয়েছেন, তো যেটা হবে যে আপনার কিন্তু যে কোনো কাজ করতে গেলে থিওরিটিক্যাল একটা ডেপথ লাগবে। এটা আপনি 10 জন যখন কাজ করবে আপনার যখন এটা থাকবে, বা কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু, যেমন এখন সংস্কার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, গ্লোবাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল ট্রেড, এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আপনার প্রজেক্ট কন্টেক্সটকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে, আপনার প্রজেক্টকে কিভাবে এফেক্ট করতে পারে, এই জিনিসগুলো যদি আপনি আপনার কথায় আপনার কাজে রিফ্লেক্ট করতে পারেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার অন্যদের থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন। এবং এটা একটু নিজেকে সেল করার মতো হবে, এক্সপার্টাইজ দেখানো, পাশাপাশি আপনার ডকুমেন্ট যেটা এই থিওরির সাথে লিঙ্ক করে, এটা সবাই দেখে আর কি। এটা মোটামুটি থাকা চাই, একেবারে বেসিক। আপনি যে ফিল্ডে আপনি দেখাচ্ছেন যে আপনি এক্সপার্ট বা আপনি কাজ করতে ইন্টারেস্টেড, এটা থাকা উচিত। তারপরে বলছে অ্যানালিটিক্যাল স্কিল, আপনার কাছে যে ইনফরমেশন আসবে, আপনার থিওরি আসবে, সেটাকে অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে। পলিসি অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস, মোটামুটি একটা বেসিক থাকতে হবে। আমরা বলছি না যে আপনি এন্ট্রি লেভেল এক্সপার্ট হয়ে যাবেন, কিন্তু বেসিক সবারই অ্যাটলিস্ট থাকতে হবে। এরপরে আপনাকে মোটামুটি ভালো ইংরেজিতে লিখতে হবে, বাংলাও ভালো লিখতে হবে। আমি আমি বলি, আমি যখন কাজ করেছি গভর্নমেন্টের সাথে, আমি দেখেছি যে সবচেয়ে বড় সমস্যা হলো অনেক গভর্নমেন্ট অফিসার ভালো করে ইমেল লিখতে জানে না। এবং অনেকে বাংলা, ইভেন আমি দেখেছি যে গভর্নমেন্ট সরকারি অফিসে বাংলা টাইপ করার জন্য নিয়ে এসে যাকে, সে বাংলা টাইপ করতে জানে না। শুধু সরকারি না, ডেভেলপমেন্ট ফিল্ডে দেখেছি তার কাজই হলো টাইপ করা। তো বাংলা টাইপ, সে বিজয় টাইপিংও পারবে, সে অব্রতও পারবে, সে বিজয় পারে না, এরকম আছে। কিন্তু কিভাবে হয় নিয়োগ সেটা আপনারা জানেন কিভাবে হয়। কিন্তু
আপনি যদি আসলে কাজ করতে চান, একটা রাইটিং স্কিল লাগবে, টাইপ করা, এবং হলো যে আপনি লিখতে পারা স্ট্যান্ডার্ড, এবং আপনাকে বলতে পারতে হবে। কারণ আমরা জানি যে হয় না, না হলে প্রেজেন্টেশন স্কিল লাগবে, সেটা প্রেজেন্টেশন এগুলো আমরা মোটামুটি জানি, কিন্তু এটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকা যায়। আমি মনে করি এখন ম্যাক্সিমাম কোর্সগুলো ইউনিভার্সিটিতে যেভাবে সাজানো, সেখানে কিন্তু এইগুলো থাকে, ডেমনস্ট্রেশন, আমরা অ্যাসাইনমেন্ট দেই, আমরা অনেক প্রেজেন্টেশন থাকে, স্পিকিং থাকে, সুতরাং এটা কিন্তু হয়ে যায়। এবং আপনি যখন এটা বারবারই প্র্যাকটিস করবেন, এই স্কিলটা অনেক ডেভেলপ করবে। এটা থাকা চাই যে কোনো পোস্টের জন্য। সফটওয়্যার স্কিল লাগবে, এটা তো এখন মাস্ট। সফটওয়্যার স্কিল কি 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 সফটওয়্যার, আমরা কিন্তু এর পরের স্লাইড গুলোতে দেখবো যে কোন কোন প্রসেসে, কোন কোন স্টেপে আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করতে পারি। তারপর বলেছে যে নেটওয়ার্কিং কমিউনিকেশন স্কিল। এইখানে কিন্তু আমরা অনেকে ইয়ে করে ফেলি, আমরা অনেকে ইন্ট্রোভার্ট থাকি বা অনেকে এক্সট্রোভার্ট থাকি, এই দুদিকে একটু সমস্যা, ব্যালেন্স করতে পারা। এক্সট্রোভার্ট হলে আপনি ফাত্রা হয়ে যাবেন, আমি এভাবে শব্দ ব্যবহার করছি। আবার ইন্ট্রোভার্ট হলে আপনি নিজেকে সেল করতে পারবেন না। সুতরাং ব্যালেন্সিং খুব গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক করা উইদিন অ্যান্ড আউটসাইড দি অর্গানাইজেশন, আপনার টিমের মধ্যেও যেমন নেটওয়ার্কিং করা আপনাকে, আপনি ইয়ে করা, ইন্টারপার্সোনাল রিলেশন বাড়ানো, আউটসাইড দ্য অর্গানাইজেশন আপনার অন্যদের সাথেও সেই কাজটা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট এবং টাইম স্পিরিট, আমি আবার বলি টিম স্পিরিট, এটা তো থাকবে। টাইম ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে টাইম তো খুব সীমিত, আপনাকে 2 দিন আগে বা 15 দিন, এক সপ্তাহের মধ্যে কাজ করতে দিবে। টাইম সীমিত, 4-5টা কাজ থাকবে একসাথে, আবার রিসোর্স সীমিত, আবার আপনি কারো কাছে হেল্পও যে পাবেন এটা ধরে রাখবেন যে পায় না। ফলে এই স্বল্প সময়ে স্বল্প আহ, ইয়ে ব্যবহার করে, হিউম্যান রিসোর্স ব্যবহার করে আপনাকে কিন্তু হাইয়েস্ট কোয়ালিটি কাজটাই দিতে হবে। তো এই কোয়ালিটি কাজটা 2 লেভেলে হবে, আপনার ম্যানেজারকে দিতে হবে, সে স্যাটিসফাইড। তারপরে থাকতে পারে যে আপনার, আমরা এখানে বলছি স্পন্সর্স বা স্টেক হোল্ডার্স, সেটা স্পন্সর্স বা ডোনার্স, তারা তারা থাকতে পারে এখানে। ডোনার্স গভর্নমেন্ট হতে পারে, ডোনার্স ডেভেলপমেন্ট পার্টনার্স, আই মিন বিদেশি কোনো সংস্থা হতে পারে। আবার স্টেক হোল্ডার্স হতে পারে, তারা কারা থাকতে পারে, ধরেন যে এনজিও, সিভিল সোসাইটি, রিসার্চ ফার্ম, সাধারণ জনগণ, যাদেরকে আপনি টার্গেট অডিয়েন্স আমরা বলছি, বা গভর্নমেন্টের কোনো অফিস, লোকাল গভর্নমেন্ট, পলিটিশিয়ানস এটসেট্রা, যত রকম হতে পারে এই স্টেক হোল্ডাররা থাকবে কিন্তু। তো এদেরকে এদেরকে আপনি রিচ করতে হবে, এবং এদের কোয়ালিটি মেনটেন করার জন্য আমি বলেছি আগে যে বিদেশে যেটা হয়, স্পেসিফিক থাকে কিন্তু কোন কোন কোয়ালিটি হলে তারা এটাকে আপনার অ্যাকসেপ্ট করবে রিপোর্টিং এর, তারা ইন্ডিকেটর সেট করে দিবে। বাংলাদেশে থাকে, এখন আমাদের গভর্নমেন্ট সিস্টেমে অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু সেটা খুব স্লো। ওই যে আমি বললাম প্রথমে যে সিস্টেম থাকে, ডেভেলপ করে, কিন্তু কেউ ফলো করে না। এটা হলো মানে আইরনি, ফলো করেই না, এরকমই হয় আর কি। তাদেরকে, আমাদের যেটা হয় যে আপনি ইমেল করবেন, তারপরে ফোন দিয়ে কথা বলবেন, তাদেরকে বলতে হবে যে ইমেল করেছি, তারপর হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, পারলে নিজে গিয়ে দেখা করবেন। মানে আমাদের ডিজিটাল সিস্টেমটা এরকম আর কি। ইমেলও করতে হবে, হার্ড কপিও দিতে হবে, হোয়াটসঅ্যাপে করতে হবে, ফোনে কথা বলতে হবে, আবার প্রয়োজনে দেখাও করতে হবে, তো হার্ড কপি নিয়ে। তো আমাদের সিস্টেমটা এভাবে চলে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, এটা হলো আশার বাণী। তো আমরা স্পন্সর কারা, তার থাকে রোলস এন্ড রেসপন্সিবিলিটি আমরা অলরেডি বলে ফেলেছি। তো তারা কি করে, তারা আপনার ওভারঅল সাপোর্ট দিবে, তারা ওভারসাইট করবে যে যা তারা অবজেক্টিভ দিয়েছিল, যে ডেলিভারেবল দিয়েছিল, আপনি সেটা করতে পারছেন কিনা ওদের এক্সপেকটেশন অনুযায়ী। তারা ফান্ডিং এর বিষয় কাটছাট করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, বিভিন্ন বিষয় আপনার পারফরমেন্সের উপর বেস করে এটা করা হবে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি। তো আমি প্রথমে বলে আসছিলাম যে কতগুলো অ্যাপ্রোচ আছে, তো এটা বিভিন্ন রকম অ্যাপ্রোচ পাওয়া যায়, আপনারা সার্চ দিলে বুঝবেন যে বিভিন্ন রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আছে, কিন্তু মোটা দাগে 2 রকম হয়। একটা হলো ট্রেডিশনাল, আমরা বলি হায়ারার্কিক্যাল, যেটা বা ওয়াটারফল মেথোডোলজি, যে লিনিয়ার অ্যাপ্রোচ, একটা কাজ শেষ করলে, এটা একদম ফুললি শেষ হয়ে গেলে আরেকটা কাজ শুরু করে। এটা এক ধরনের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, এটা আমাদের সাধারণত গভর্নমেন্ট জবগুলোতে যেটা হয়, এই টাইপের কাজগুলোতে বেশি ফোকাস করা হয়। কিন্তু রিয়েল লাইফ আসলে এভাবে হয় না। আমরা এখন মানে মানুষ বুঝে করুক আর না বুঝে করুক, এটা হলো অ্যাজাইল যে মেথোডোলজি, সেটা হলো অনেকটা ফ্লেক্সিবল। মানে একটা শেষ হয়ে আরেকটা করতে হবে তা না, বরং বিভিন্ন টিম বিভিন্ন কাজ একই সাথে করতে থাকে, এবং একটার সাথে একটা ডিপেন্ডেন্ট হলেও তারা টাইম বাউন্ড ডিপেন্ডেন্ট, কিন্তু একটা রিলেশন তারা অ্যানালাইসিস করে বের করে ফেলে। আমরা এটা পরে দেখবো, ক্রিটিক্যাল পথ মেথড যেটাকে বলে, পরে আছে আমাদের সেটা কি। তো এই অ্যাজাইল মেথডটা হলো মোর অ্যাডাপটিভ বা ফ্লেক্সিবল, এবং এটা কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে থাকে। আপনাকে বিভিন্ন একটা নিউ কনটেক্সটে আপনি যাতে খুব দ্রুত আপনি রেসপন্স করতে পারেন, সেরকম একটা মেথড। এখন কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে। তা আপনি সার্চ দিবেন অ্যাজাইল মেথডোলজি কিভাবে ডেভেলপ করে, বিভিন্ন টুলস পাওয়া যায়। তার মধ্যে একটা ডায়াগ্রামকে বলা হয় স্ক্রাম, কানভেন, এরকম। জাস্ট মনে রাখেন, এগুলো হলো আমরা কোনোদিন ইউনিভার্সিটিতে শিখিনি,
কাজ করতে গিয়ে শিখেছি আমি। তো স্ক্রাম, কানবান, এগুলো দেখবেন বিভিন্ন ডায়াগ্রাম কিভাবে ডেভেলপ করতে হয়। তো আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন, আপনার ধরুন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার, আপনি যদি এগুলো আপনার টিমকে ইন্ট্রোডিউস করান এবং একদম পুরো বোর্ড দিয়ে আপনি ডেভেলপ করে আপনার প্রজেক্ট অনুযায়ী এগুলো বোর্ডে লাগিয়ে রাখলেন এবং সফট কপি রাখলেন, সেভাবে আপনি ধরে ধরে কাজ করলেন, এটা অনেক স্পিড বাড়ায় দেয়। আমাদের দেশে যেটা হয় যে এগুলো ফলো করে না, কিন্তু যে করে টিমের মধ্যে তার মানে বুঝতেই তো পারছেন অন্যরকম একটা অ্যাকসেপ্টেন্স বা আপনি একটা রিসোর্স হবে আর কি। তো এগুলো মনে রাখেন যে স্ক্রাম, ক্যানভান এগুলো কিভাবে করে, কোন কোন টুলে করা যায়, আমরা পরবর্তীতে দেখবো। তার মানে হলো যে লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ নেচারের উপর ডিপেন্ড করে আমার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা ডিফারেন্ট হতে পারে। বাট মোর ফেভারেবল বা ফ্লেক্সিবল হলো এজাইল যে মেথোডোলজি, আমরা বলছি যে এটা ইন্টারেক্টিভ এবং ফ্লেক্সিবল অ্যাপ্রোচ। যাচ্ছে। তাহলে এখন দেখি যে ক্রিটিক্যাল সাকসেসটা কোথায়, অলরেডি বলা হয়ে গেছে, তবে কিছু জিনিস বলি। যে আপনি হোয়াট এভার, whether you develop proposal, whether you develop work plan or monitoring evaluation plan, or budget plan, something etc., whatever you plan, আপনার কিন্তু যেটা জানতে হবে, অবশ্যই আপনি ছোট টিম মেম্বার হন আর বড় হন, ক্লিয়ার আপনার প্রজেক্ট অবজেক্টিভ ক্লিয়ারলি জানা থাকতে হবে, এতে কোনো ইয়ে নেই। এবং থিওরি অফ চেঞ্জ, এটা কি? আমরা জানি যে প্রপোজালের মধ্যে আপনি যখন ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করবেন, মনিটরিং প্ল্যান ডেভেলপ করবেন, এটা মনিটরিং, ইভালুয়েশন, লার্নিং এর পার্ট মূলত, কিন্তু সবার জানা থাকতে হয়, তারা ডেভেলপ করে। তো আমরা সবাই যদি আগ্রহী হয়, আমরা আমাদের ইচ্ছা আছে যে হয়তো ভবিষ্যতে আমরা মনিটরিং, ইভালুয়েশন, লার্নিং এর উপরে আলাদা একটা সেশন নেব এবং সেখানে প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল জানার চেষ্টা করব। ওটা একটা বিশাল ফিল্ড। তো কিন্তু মোটা দাগে হলো যে আমি কি করতে চাচ্ছি, আহ, একটা রিজনাল মানে রিজন দিয়ে যে কি কাজ করে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি। আমরা রিসার্চে যেটাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলি, এটাকে ডেভেলপমেন্ট ফিল্ডে প্রজেক্টে বলে থিওরি অফ চেঞ্জ। যে কি কাজ করে কি চেঞ্জ আনবো। হুম। এটার একটা ডায়াগ্রাম করে একদম থাকে ম্যাক্সিমাম প্রজেক্ট, এটা দিতে হয় আপনি কি রেজাল্ট আনতে চাচ্ছেন। এবং এটার আলোকে তারা আরেকটা করে যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক বলি, রেজাল্ট ফ্রেমওয়ার্ক বলি, বা সংক্ষেপে লক ফ্রেম বলে। লক ফ্রেমে কি থাকে, আমি কি কি ইনপুট দেব, কি কি অ্যাক্টর থাকবে, কি কি অ্যাক্টিভিটিস করব, কি কি আউটপুট পাবো, শর্ট টার্ম আউটকাম কি আসবে, লং টার্মে আমি কি আউটকাম আশা করছি, এটার ইম্প্যাক্ট কি হবে, এখানে কোন কোন স্টেক হোল্ডার থাকবে, এটার একটা ডিটেল একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে। তো এগুলো দেখলে আপনার যে কোনো প্রজেক্টে আপনি যখন যাবেন জবে, আপনি প্রজেক্টে এগুলো আগে জেনে ফেলবেন, শিখে ফেলবেন। আমি দেখেছি যে ম্যাক্সিমাম মানুষ অনেক বড় বড় কথা কয়, কিন্তু যখন প্রজেক্ট ডোনার এসে জিজ্ঞেস করতো যে আপনার থিওরি অফ চেঞ্জ কি, বা আপনি এটা কেন করছেন, রিলেট করেন, উত্তর দিতে পারতো না। কারণ সে এগুলো দেখে নেই, প্রজেক্ট সম্পর্কে ধারণা নেই, কিন্তু টেকনিক্যাল এক্সপার্টিস তার আছে। আপনি যদি এটা রাখেন, তখন দেখবেন যে কথা বলতে গেলে আমি দেখছি যে কিছু কিছু জায়গায় ম্যানেজারও জানে না যে তার থিওরি অফ চেঞ্জটা কি, তার স্পেসিফিক অবজেক্টিভ কি, আউটপুট কি। হ্যাঁ, তো এটার আবার কিভাবে মেজার করে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডোনার লাগে, বিশেষ করে ইউরোপিয়ানরা দেখে, ওয়ার্ল্ড ব্যাংক খুব দেখে, ইউএসএড সবচেয়ে বেশি দেখতো, আমেরিকানরা সবচেয়ে বেশি এগুলো দেখে। এবং আপনার পারফরমেন্স ইন্ডিকেটর ওরা সেট করে দিবে। সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করতে পারি অন্য কোনো সেশনে হয়তো, যেগুলো কি, এগুলো ডেফিনেশন কিভাবে সেট করে। কিন্তু আপনি, আমার মূল কথা হলো আপনি এগুলো ক্লিয়ারলি জানতে হবে এবং অবজেক্টিভটা ডিফাইন থাকতে হবে, আপনি যদি তৈরি করেন সেজন্য, কাজ করলেও সেজন্য। তারপর বলেছে যে স্ট্রং লিডারশিপ, যে আপনি একটা টুল ব্যবহার করবেন, তৈরি করছেন ধরেন, কিন্তু এটা কেউ ব্যবহার করছে না আপনার টিমের। কারণ কি, আপনি তৈরি করে দেয়ার, কিন্তু আপনি তো এক্সিকিউট করতে পারেন না, কারণ আপনি ডিসিশন মেকার না, এক্সিকিউট করবে ম্যানেজার, লিডার বা প্রজেক্ট ডিরেক্টর। এখন প্রজেক্ট ডিরেক্টর যদি এটাকে মানে বাই না করে, তাহলে সে কিন্তু এটা আপনার টিম মেম্বারদের এটা দিবে না, টিম মেম্বার এটা নিবে না। ফলে লিডারশিপ, স্ট্রং লিডারশিপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং লিডারশিপ যদি চায় যে না, সব টিম মেম্বাররা এই টুলসটা আমি তৈরি করেছি, ডেভেলপ করেছি, এটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খুব সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে চলবে। তারপর বলেছে যে ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, সেটা কি? ওই যে সবচেয়ে বড় সমস্যা হয় এখানে, যে আপনি ধরেন, আপনি যদি মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার হন, আপনাকে তো টাইমলি রিপোর্ট করতে হবে। তো আপনি তো সব কাজ করেন না, আপনার ইন্ডিকেটর আছে, আপনার ইন্ডিকেটর ডেটা আসবে প্রজেক্ট টিম থেকে, আপনার স্টেক হোল্ডার থেকে, বিভিন্ন ওপেন সোর্স থেকে, তাই তো? আপনি দেখবেন যে আপনার সবকিছু পাচ্ছেন, বাইরের থেকেও আনতে পারতেছেন, কিন্তু আপনার টিম মেম্বাররা আপনাকে দিচ্ছে না টাইমলি। বারবার ওই যে ফোনে দিবেন, ইমেল দিবেন, তাও হচ্ছে না। এবং এক একজন এক এক কথা বলে। এবং কিছু কিছু মানুষ আছে দেখবেন যে টিমের মধ্যে থাকবে, যে তাই সে সমস্যা সমাধানের জন্য আসছে না, সে আরো সমস্যা তৈরির জন্য আসছে, সে সব জানে কিন্তু বলবো আমি কিছু জানি না।
তো এই যে চ্যালেঞ্জ গুলো, এটা কিন্তু স্ট্রং লিডারশিপ উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই ইফেক্টিভ মানে সবাইকে অন দ্য সেম পেজ রাখা, এটা খুব চ্যালেঞ্জ, এবং এটার জন্য কিন্তু কিছু অ্যাপ্রোচ আছে, আমরা পরে দেখবো যে কিভাবে একটা প্রজেক্ট ইন এভরি স্টেজ কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করা যায়। এবং সেটার জন্য একটা ওয়ে থাকতে হয়, সেটার জন্য কিছু টুলস রাখতে হয়, তো যাতে সবাই সেম পেজে থাকে এবং সবাই গোলস, অবজেক্টিভ, চ্যালেঞ্জ, রিস্ক এবং সলিউশন, নেক্সট স্টেপ মোটামুটি সবকিছু জানে। তারপর বলেছি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। আপনার যদি ডাইভার্স স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হবে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, সাধারণ অডিয়েন্স, তারপরে হলো আপনার ক্লায়েন্ট, এই ধরনের বিভিন্ন নিয়ে কাজ করতে হবে। সুতরাং তাদেরকে রিচ করা, তাদের সাথে এনগেজ হওয়া, এটা একটা বড় কাজ। এটা এগুলো হলো কি ফ্যাক্টরস যারা আমরা যখন প্রজেক্ট ম্যানেজ করবো, আপনি যখন কাজ করতে যাবেন, এগুলো মাথায় রাখতেই হবে, ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, আপনি আগে জেনে গেলে ভালো। তো আমরা মোটামুটি এগুলো হলো কনসেপ্ট, আমরা এখন দেখবো যে কি কি টুলস দিয়ে আমরা এই কনসেপ্ট গুলোকে কাজে লাগাবো। আচ্ছা আসি, এগুলো অনেকে জানেন। প্রথমে আসবো, অনেক টুলস আছে, আমি বেশি কিছু আনতে চাইনি। প্রথমে হলো গান চার্ট। এটা আমরা অনেকে হয়তো আশা করি পরিচিত হয়ে গেছেন অলরেডি। আমার এখানে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এক্সেল শিটের মধ্যে এটা সহজে করা যায়। আরো টুলসও আছে। এক্সেল শিটের মধ্যে কি থাকে যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক থাকে, এবং তারা একটা স্পেসিফিক টাইম লাইনের মধ্যে আমরা দিয়ে দেই। তো এটাকে আপনি যতটা এটা যদি ভিজিবল করা যায় এবং সবার কাছে শেয়ারেবল করা যায়, তা আমি যেটা দেখেছি যে এটা হয়, এটা তৈরি করা কোনো সমস্যাই না। সমস্যা হলো এক্সিকিউশনটা, এবং ইট ডিপেন্ডস অন দি কোয়ালিটি অফ ম্যানেজার, ইউর নেক্সট লেভেল ম্যানেজার, ইমিডিয়েট ম্যানেজার, লাইন ম্যানেজার। তারা যদি এটাকে এক্সিকিউট করাতে পারে, এটা হলো বেস্ট টুল প্রজেক্টকে টাইমলি শেষ করার জন্য, এবং সবাইকে সেম পেজে রাখার জন্য, এবং নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য। তো এটা আপনারা, আমি বলবো যে এক্সেল, মাইক্রোসফট, বেশি টুল শেখার থেকে মানে কিছু ইফেক্টিভ টুল যেখানে সবগুলোতে কাজে লাগে, আপনারা এক্সেল খুব ভালোভাবে শিখবেন। এবং এটা অনেক রকম ভাবে করা যায়, আমি একদম একটা সিম্পলেস্ট ভার্সন যাতে বুঝতে সহজ হয় এই জন্য এখানে দেখাচ্ছি। এরকম একটা গান চার্ট ডেভেলপ করতে হয়, এখানে অ্যাক্টিভিটিস থাকবে। এটা কিন্তু আপনি ওয়ার্ক প্ল্যান যখন দিবেন কোনো ডোনারকে বা গভর্নমেন্টের, এগুলো খুব কমন, আপনি কিন্তু এগুলো দিতে হবে। তারপর বলছি ক্রিটিক্যাল পাথ মেথড। এটা কি? এটা অ্যাকচুয়ালি সংক্ষেপে হলো যে প্রত্যেকটা কাজের একটার উপর একটা ডিপেন্ডেন্ট হতে পারে, এবং একটা টাইম সেন্সিটিভ, তো আমরা আগেই বলছি। আমি একটা এক্সাম্পল দিই, আপনার নিচের ছবিটা দেখেন। নিচের ছবিটাতে দেখা যাচ্ছে যে আমরা একটা স্টার্ট ডেট আছে, আর হলো একটা ফিনিশ ডেট, তাই তো? তো এখানে অনেকগুলো টাস্ক, আমরা ধরে নিলাম যে আমাদের কাজ করতে সময় লাগবে টোটাল ধরেন 10 দিন। তো এখানে দেখেন যেটা লাল ইয়ে করা, এই যে লাল দাগগুলো যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা ক্রিটিক্যাল পথ বলছি। ক্রিটিক্যাল পথটা কি? যে ডিপেন্ডেন্ট, একটার উপর একটা ডিপেন্ডেন্ট, দেখেন এর উপর ডিপেন্ডেন্ট ডি, ডির উপর ডিপেন্ডেন্ট ই। এখন লংগেস্ট যে টাইমটা, এটা হলো 3 দিন লাগবে করতে, এটা করতে 3 দিন, এটা করতে 3 দিন, তাহলে টোটাল কাজটা করতে আমার যেহেতু ডিপেন্ডেন্ট লাগবে 9 দিন। আর নিচে দেখেন বি করতে লাগবে 2 দিন, সি করতে লাগবে 4 দিন। বি, সি যদিও বির উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই পুরো কাজটা করতে আমার লাগবে কত, 6 দিন। আমার টোটাল ডেট কত, 10 দিন। তাহলে আমি যদি 10 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে চাই, ফিনিশ লাইনে আসতে চাই, আমার জন্য ক্রিটিক্যাল পথ কোনটা? একটু আমি বলার আগে আপনারা বলেন ক্রিটিক্যাল পথ কোনটা, লংগেস্ট এবং ডিপেন্ডেন্ট। লংগেস্ট কোনটা? 9। মানে এই 9-এর মধ্যে আপনি যদি কোনোটা মিস করেন, তাহলে আপনি কিন্তু 10 দিনের মধ্যে মিস করে ফেলবেন। দিস ইজ ক্রিটিক্যাল পথ। এখন আপনি যখন ইউনিভার্সিটিতে ক্রিটিক্যাল পথ পড়েন, যেটা হয় যে অনেক ম্যাথ ট্যাথ করায়, বিভিন্ন জিনিস থাকে, কিন্তু এটার আসলে কি কাজ সেটা বোঝা যায় না। এই 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 জিনিসটা কিন্তু একদম সহজ, লংগেস্ট এবং পথ ডিপেন্ডেন্ট জিনিসটা বের করতে হবে। এবং আপনার যখন অ্যাক্টিভিটি গুলো প্ল্যান থাকবে, টাইম লাইনটা প্ল্যান থাকবে গান চার্ট থেকে, তখন আপনি এই গান চার্টের মধ্যেই এক্সেলের মধ্যে করা যায় এটা, পথ ডিপেন্ডেন্সি দেখানো যায় টাইম লাইন দিয়ে। অটোমেটিক তার রেড হয়ে যাবে কোনটা টাইম সেন্সিটিভ, অটোমেটিক আপনাকে ওয়ার্নিং দিবে। এই কাজগুলো আপনারা এক্সেলে শিখে নেবেন, কিভাবে এই ডিপেন্ডেন্সিটা, কিভাবে টাইম সেন্সিটিভ ইস্যুটা এক্সেলের মধ্যে অ্যাড করা যায়। এটা কিন্তু এক গ্যান্ট চার্টের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। তাহলে আমি মনে করি সংক্ষেপে ক্রিটিক্যাল পাথ বোঝার জন্য এটাই মানে এনাফ আর কি। এর বাইরে কোনো কিছু লাগে না আপনাকে। প্রজেক্টে গিয়ে ক্রিটিক্যাল পাথ ডেভেলপ করতে দিবে, একটা ডেভেলপ করতে হবে, কিন্তু এর অঙ্ক করতে দিবে না। হ্যাঁ, যাই হোক, এরপরে যাচ্ছি যে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। তো এখানে সবচেয়ে কমন যেটা হয় যে মাইক্রোসফট প্রজেক্ট। সমস্যা হলো এটা ফ্রি পাওয়া যায় না। হ্যাঁ, যদিও ইউনিভার্সিটিতে অনেক সময় এটা শেখায়, এটা ফ্রি পাওয়া যায় না। যেটা ফ্রি আছে, যে এখানে দেখা যাচ্ছে না, আরো কিছু নাম বলেছে আমি, যে আসানা বা ট্রেলো, এগুলো মোটামুটি আপনি ফ্রি একটা ভার্সন পাবেন, ফুল ভার্সন না পেলে। তো এগুলো কেন ফ্রি দরকার? আপনি
এই পুরো প্ল্যানিং, স্কেডিউলিং, ট্র্যাকিং, কোলাবোরেশন, মিটিং, এভরিথিং এখানে করতে পারবেন সফটওয়্যারের মধ্যে। এগুলো যেটা হবে যে কোনো প্রজেক্টে যখন আপনি জয়েন করবেন অর্গানাইজেশনে, সাধারণত প্রাইভেট অর্গানাইজেশনে এগুলো সাবস্ক্রাইব করা থাকে, সেখানে তো আপনি অ্যাক্সেস পাবেন যার যেটা থাকে। কিন্তু আপনার তো অ্যাটলিস্ট এবিসিটা জানা থাকা উচিত। তাহলে আপনি যদি আসানা বা ট্রেলও দেখেন, এখানে ফ্রি ভার্সন আছে, একটু ব্রাউজিং করবেন, এটা রকেট সায়েন্স না, এগুলো লার্নিং বাই ডুইং, আপনি ব্রাউজ করলেই বা একটু ঘাটাঘাটি করলেই এটা পেরে যাবেন। সুতরাং এগুলো মনে রাখবেন যে এই টুলস গুলো এগুলো একটু শেখার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, হ্যাঁ, এগুলো আপনাকে কাজে দিবে। আচ্ছা, পরে যাচ্ছি আমরা যে আরো কিছু টুল আছে আপনাকে। রিস্ক রেজিস্টার আমরা বলছি, যে প্রজেক্টের অন্যতম একটা কাজ প্রজেক্ট ম্যানেজমেন্টের, যে প্রবাবল রিস্ক কি আছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা আগে ডকুমেন্ট করে রাখা, এবং সেটা স্ট্র্যাটেজি কি হবে, এবং এটার স্টেক হোল্ডার কারা কারা থাকবে, কাদের কাদের আপনি রিস্ক করতে হবে, আপনার সলিউশনটা কি সেটা বের করে রাখতে হবে। তো এটা রিপোর্টিংও আপনাকে লিখতে হবে যখন আপনি রিপোর্ট করবেন কোয়ার্টারলি বা যখন আপনার টাইমলাইন থাকে, যে আপনি প্রবাবল রিস্ক কি, চ্যালেঞ্জ কি, সেটা আপনি কিভাবে মিটিগেট করবেন। সুতরাং এই রিস্ক রেজিস্টার রাখতে হয়, সেটা আপনি এক্সেলে করতে পারবেন অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলো দেখলাম সেখানে করতে পারবেন। তো আমি মনে করি যে এক্সেলটা মানে ইউনিভার্সাল, এটাতে সব কিছু করা যায় যদি কাজ জানা থাকে। তারপরে বলছি আমরা রাশি চার্ট বা রাশি ম্যাট্রিক্স, এটা কি? এটা দেখেন যে এটা আরেকটু স্ট্যান্ডার্ড যেটা করে অনেক প্রজেক্ট ম্যানেজার বা আপনাকে ডেভেলপ করতে দিবে, আপনি জানতে হবে, ম্যানেজার হলে আপনি এটা ব্যবহার করবেন, যে আপনার টিমের একটা কাজে সবাই, আপনি ডান দিকের একদম উপরের ইয়েটা দেখেন, ছবিটা, তো এখানে দেখেন সবাই কিন্তু একরকম থাকে না, কেউ থাকে রেসপন্সিবল, মানে টিম মেম্বার, একদম জুনিয়র টিম মেম্বার। ধরেন আপনি প্রজেক্ট অফিসার, আপনি একটা প্রপোজাল ডেভেলপ করার রেসপন্সিবল, কিন্তু এটার জন্য অ্যাকাউন্টেবল হলো আপনার ম্যানেজার। বোঝা গেল? এটা আপনি কিভাবে ডেভেলপ করবেন? আপনি টিম মেম্বারদের কনসাল্ট করতে হবে, তাহলে তারা শুধু কনসাল্টেড, এটা একটা টেবিল করে অথবা এরকম চার্ট করে কার কোথায় রোল, সেটা কিন্তু আপনি স্পেসিফিক করে বোর্ডে এঁকে রাখতে পারেন, এবং এটা তখন কিন্তু মনিটর করা, পারফরমেন্স ড্র করা সহজ হয়। আপনি কনসালটেশন করতে হবে কার সাথে? আপনার প্রজেক্ট টিম মেম্বার্স, আপনি স্টেক হোল্ডার্স যারা ইয়েতে আছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, উইদিন, আউটসাইড, সবার সাথে যাদের যাদের কনসাল্ট করতে হয়, এটা কিন্তু আপনি করতে হবে। আরেকটা আছে ইনফর্ম, কনসাল্ট করতে হয় না কিন্তু ইনফর্ম করতে হয়, স্পেসিক্যালি ধরেন ডোনার্স, তাদের ইনফর্ম করতে হয় বা অনেক সময় অনুমতি নিতে হয়, অথবা গভর্নমেন্টের কারোর সাথে কাজ করতে হয়, কোনো মিনিস্ট্রি অথবা কোনো ইউনিভার্সিটি, বা কোনো টেকনিক্যাল অ্যাডভাইজার থাকে অনেক সময় বিভিন্ন প্রজেক্টে, তারা কনসালটেন্ট হিসেবে কাজ করে, এক্সপার্ট, তাদের সাথে তাদেরকে ইনফর্ম করে করতে হয়। সুতরাং এই কার কি রোল আপনার টিমের মধ্যে, এটা কিন্তু এই রাশি ম্যাট্রিক্স দিয়ে আপনি এটা বের করে ফেলতে হবে, এবং এটা করে করলে আপনার পুরো কাজটা, ওই যে বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এই সিস্টেমেটিক হয়ে যাবে একটা গেল। তারপর আমরা বলছি রিসোর্স ট্র্যাকার। রিসোর্স হলো প্রজেক্ট পারফর্ম, অন্যতম একটা পারফরমেন্স হলো শুধু ইন্ডিকেটর অ্যাচিভ করে না, যে আপনাকে যে বাজেট দিল সে বাজেটটা আপনি এফিসিয়েন্টলি টাইমলি ম্যানেজ করতে পারছেন কিনা। আমি বাংলাদেশের কথা বলি, যে আমাদের অ্যানুয়াল বাজেট হয় না, আমাদের কিন্তু অনেক বাজেট ফিরে যায়, যেমন হেলথ মিনিস্ট্রির অর্ধেক বাজেট ফিরে যায়, ব্যবহার করতে পারে না, এই জন্য পরে আবার তাদেরকে বাজেট দিতে চায় না। ফলে এই বাজেট, রিসোর্স ইউজ, ইউটিলাইজেশন, এফিসিয়েন্সি রেট, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ডোনারকেও দেখান যে আপনি টাইমলি যে বাজেটটা দেওয়া হয়েছে এটা আপনি ব্যবহার করতে পারছেন না, কম ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনাকে এরপরে এলোকেশন দিবে না। ফলে এই পারফরমেন্সের অন্যতম একটা হলো রিসোর্স ট্র্যাক করা। সুতরাং এটার একটা ট্র্যাকার থাকতে হয়, ইউজুয়ালি এক্সেলে করে অনেকে, বা কিছু কিছু পাওয়ার বাই এটা ব্যবহার করে, এটা খুবই ইজি, তবে সাবস্ক্রিপশন লাগে, তো আপনারা শিখে নিতে পারবেন, এক্সেল জানা থাকলে এগুলো পারা যায়। তারপর আছে না ক্লিক আপ, আরেকটা আছে হাইভ, এগুলোতে এগুলো করা যায় এসব জিনিস। আপনারা কিন্তু এই জিনিসগুলো দেখবেন, এখন শিখতে হবে তা না, টার্মসটা জানা থাকলে আপনি যখন সাবস্ক্রাইব, আপনি আপনার অর্গানাইজেশনে গিয়ে বলতে পারবেন যে আমার ক্লিক আপ লাগবে, আমার পাওয়ার বাই লাগবে যদি আমি রিসোর্স ট্র্যাক করতে চাই। এই টার্মস গুলো জানা জানা থাকা খুব গুরুত্বপূর্ণ, এবং আগেই দেখে গেলেন ভালো হবে। সুতরাং রিসোর্স ট্র্যাকিং একটা বড় কাজ, এবং এই টুলসটা ব্যবহার করতে হয়। আরেকটা হলো স্টেক হোল্ডার ম্যাপিং এবং ট্র্যাকিং। আমরা জানি যে প্রত্যেক প্রজেক্টেরই স্পেসিফিক স্টেক হোল্ডার্স থাকে, তো সে তার কিন্তু একটা ম্যাপিং করতে হয় যে কারা কারা প্রবাবল স্টেক হোল্ডার্স, এবং তাদের একটা, আমি নিচের যে ছবিটা সেটা দেখেন, যে তাদের ইন্টারেস্ট এবং পাওয়ার, যে একটা ম্যাট্রিক্স করতে হয়। এটা খুব কমন কাজ, আপনি নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে হয়, স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হয়। তো সেখানে যেটা করতে হয় যে কিছু কিছু আছে যে শুধু ইনফর্ম করলে হয় বলেছি, কিছু কিছু আছে খুবই সেন্সিটিভ, তাদের ইন্টারেস্টে যদি আঘাত লাগে তাহলে আপনাকে কিন্তু আপনার প্রজেক্টের এগেইনস্টে কাজ করবে তারা। তো তাদেরকে আপনি কিভাবে মানে এনগেজ হবেন না কিন্তু মনিটর করতে হবে। কেউ আছে যে ক্ষতি করে ফেলবে, তাদেরকে আপনি ক্লোজলি ম্যানেজ করতে হবে, আবার কাউকে স্যাটিসফাই রাখতে হবে। তো
তো এখানে কার কি রোল, এটা কিন্তু একটা ডিটেল অ্যানালিসিস করতে হয়, স্টাডি করতে হয়। করে আপনি যদি ধরেন আপনি অ্যাডভোকেসি ম্যানেজার বা অ্যাডভোকেসি অফিসার বা স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অফিসার বা প্রজেক্ট অফিসার বা ইভেন মনিটরিং ইভ্যালুয়েশন, এগুলো একটা অনেক সময় ওভারল্যাপিং রোল থাকে জব ডিসক্রিপশনে। আপনার জুনিয়র লেভেলে যেটা হয় যে জব ডিসক্রিপশন ধরে কাজ দেওয়া হয় না সাধারণত। যেটা হয় যে আপনার বস, আপনি যদি কোনো কাজ পারেন আপনাকে দেবে এটা করতে, এবং যে বেশি কাজ পারে তার বেশি কাজ দেয়। তার মানে বেশি কাজ করবেন না তা না, কিন্তু কাজটা করা একটা আনন্দের একটা বিষয় আছে। এবং এগুলো শেখা, এই টুলস গুলো যে কিভাবে, আমি এখানে জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, এরকম একটা ম্যাট্রিক্স ডেভেলপ করা, এটা নানাভাবে ডেভেলপ করা যায়। আপনি পাওয়ার পয়েন্টে করতে পারবেন, আপনি ওই যে ক্লিক আপে করতে পারবেন। তারপরে কিছু অনলাইন হোয়াইট বোর্ড আছে যেমন মিরো, তারপরে হলো যে টিউটোরিয়ালস পয়েন্ট, এই ধরনের কিছু ফ্রি হোয়াইট বোর্ড পাওয়া যায়, সেখানে করতে পারবেন। ইভেন আপনি হার্ড কপিতে করতে পারেন, যে ফ্লিপ চার্ট, তারপর হলো ভিপ কার্ড, এগুলোতে নিয়ে একটা বোর্ডের মধ্যে আপনি করতে পারেন। হ্যাঁ, গেল। তারপরে আমরা দেখি যে আগে এগুলো অলরেডি বলা হয়ে গেছে যে রিয়েল টাইম কমিউনিকেশনটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে। আর এখন তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তবে সহজ হয়ে গেছে। আমরা জানি যে আমরা সাধারণত অফিসগুলোতে একটু সিকিউর প্রাইভেসি যেগুলো আছে সেগুলো ব্যবহার করে, টিমস, জুম, এগুলো ব্যবহার করে, গুগল মিট ব্যবহার করে। তবে এখন খুব কমনলি হোয়াটসঅ্যাপ, মানে ইন্টারনালি হোয়াটসঅ্যাপ সিগন্যাল এগুলো ব্যবহার করা হয়। তবে আমি বলবো যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে মাইক্রোসফট 365 এবং গুগল ওয়ার্ক স্পেস, এই জিনিসগুলো একটু ভালো করে, এগুলো খুব সহজ, আপনি এগুলো করছেন মাইক্রোসফট ফ্রি ভার্সন বা বিভিন্ন ভার্সন ইউজ করে, কিন্তু এগুলোর মধ্যে আরো বেশি কিছু আছে। তো সেটা একটু ওরিয়েন্টেড থাকা, যে এগুলাকে আমি কিভাবে ব্যবহার করতে পারবো। এই টিমস, মাইক্রোসফট 365 এর একটা অংশ টিমস, হ্যাঁ। তো সেগুলো, এগুলা কিন্তু লাগে, আমি রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য আপনি এটা লাগবে। তারপরে একই কাজ ডকুমেন্ট শেয়ার করতে হয়। আপনি যদি একটা টিম কক্সবাজার, একটা টিম ঢাকায়, আর একটা টিম ধরেন ওয়াশিংটন, আর একটা টিম ইউরোপ, তো আপনি কিভাবে করবেন? তো এটার জন্য যেটা হয় যে ওই 365-এ আছে মাইক্রোসফট শেয়ার পয়েন্ট। আমরা গুগল ডক যেভাবে শেয়ার করি, গুগল ডক্স থাকে, গুগল ড্রাইভ থাকে, ওয়ান ড্রাইভ থাকে। এগুলো সাধারণত প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রাইভেট হোক, এনজিও হোক, গভর্নমেন্টের সাধারণত থাকে না। গভর্নমেন্টের থাকে কিন্তু কারো অ্যাক্সেস থাকে না। এটার সমস্যা আর কি, কারণ তারা একটা সিস্টেমে কাজ করে, এটা সে এপ্রিসিয়েট করা হয় না আর কি। দিন দিন হয়তো ইনশাল্লাহ হবে। তো যেখানে যান, আপনি যদি গভর্নমেন্টে আপনি যাচ্ছেন, গিয়ে যদি এগুলো ইন্ট্রোডিউস করেন, তাহলে দেখবেন যে ওটা ওখানে এফিসিয়েন্সি বেড়ে গেছে, এবং অনেকে এগুলো আপনাকে ওয়েলকাম করবে। তো এগুলো জানতে পারা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি শেয়ার পয়েন্ট ব্যবহার করবেন। আমি দেখেছি যে আমার টিমে মানে অনেক এই সময়ের মানুষ, আমরা যেটাকে বলছি যে মানে জেনজির আগের জেনারেশন, কি আমি ভুলে গেছি, ওনারা বা আমাদের জেনারেশন, তা কিন্তু এগুলোতে ঠিক ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএ, ইউনিসেফ, ইউএনএ কাজ করছে, কিন্তু এখানে গেলে মানে তাল গোল পাকিয়ে ফেলে, কারণ সে এটাতে আসলে এক্সপার্টাইজ সেভাবে দেখে নেই, তার হয়তো কোনো একটা টিম মেম্বার ছিল। কিন্তু নিজে করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন কিন্তু এগুলাতে কাজ করতে হবে আপনাকে, হার্ড কপি খুব বেশি এপ্রিসিয়েট করা হয় না। তো সুতরাং এগুলো দেখবেন। কোঅর্ডিনেশন ক্ষেত্রে, প্রজেক্ট কোঅর্ডিনেশন অলরেডি বলেছি যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট, মাইক্রোসফট প্রজেক্ট ব্যবহার করতে পারেন, আসানা, ট্রেলো, অনলাইন হোয়াইট বোর্ড দুই রকম পাওয়া যায়, মিরো এবং টিউটোরিয়ালস পয়েন্ট। এগুলো আপনি ফ্রি ভার্সনও পাবেন, একটু কাস্টমাইজ, সব করতে পারবেন না, কিন্তু এগুলো করতে পারবেন। মিরো এবং টিউটোরিয়ালস পয়েন্ট, এগুলো ভাবে ব্রেনস্টর্ম করা যায়, কোলাবোরেশন করা যায় একসাথে বসে অনলাইনে, এটা কিন্তু সেখানে পাওয়া যায়। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে টেকনিক্স কি হতে পারে, প্রথমত হলো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিস্ক ম্যানেজমেন্ট এবং মিটিগেশন। আমরা তো একটা জানি চিকিৎসা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো এটা প্রজেক্ট ম্যানেজমেন্টও তাই, আপনি যদি আর্লি আইডেন্টিফাই করতে পারেন রিস্ক, একটা রেজিস্টার থাকে। তো তো এটা প্রজেক্ট ম্যানেজারের কাজ, কিন্তু প্রজেক্ট ম্যানেজার তো কিছু করবে না, তার জুনিয়র স্টাফ দিয়ে করায়। তো আগেই যদি আপনি রিস্কটা, পটেনশিয়াল রিস্কটাকে আইডেন্টিফাই করে রাখেন, এবং সেটার প্রবাবল সলিউশন কি হতে পারে সেটা বের করে রাখেন, তাহলে কিন্তু আপনি আগে প্রিভেন্ট করে ফেলতে পারবেন। বা হঠাৎ করে আপনি সমস্যায় পড়ে গেলে, এটা আপনি চ্যালেঞ্জটা, ইয়েটা, নেগেটিভ ইম্প্যাক্টটা কম হয় প্রজেক্টে বা টিমে। আবার যদি কিছু আসতে পারে, ইমার্জেন্সি নিড আসতে পারে, সেই অনুযায়ী আপনি প্ল্যান করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আগে থেকে এই প্ল্যানটা থাকা, এটা ব্রেন স্টর্মিং করে রাখা টিমের মধ্যে। তারপরে আমি বলেছি যে রেগুলার কোঅর্ডিনেশন, আপনি এগুলো অবশ্যই কল সেট আপ করতে হবে, জানতে হবে। মানে বিশেষ করে বাংলাদেশের সমস্যা হয় না, কিন্তু এটা কোঅর্ডিনেশন, এটা মনে হচ্ছে যে খুব সমস্যা। সমস্যা কি, আমি একটা ইনভাইট পাঠিয়ে দিলাম, হয় না। প্রচুর কথা বলতে হয়, সবার টাইম সেম থাকে না। আর এটা যদি আবার গ্লোবাল কোনো প্রজেক্টে কাজ করেন বা গ্লোবাল কোনো টিমে থাকেন, এই টাইমটা, এই টাইম জোনটা বোঝা এবং অ্যাভেলেবল করা খুব গুরুত্বপূর্ণ। অনেকের টিমস থাকে না, অনেকের জুমস থাকে না,
এক একজন এক একটাই মানে ইউজ টু। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনি সলিউশন দিবেন জুনিয়র টিম মেম্বার হিসেবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে প্রজেক্টের এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য, চ্যালেঞ্জ বোঝার জন্য একটা ওয়ে থাকতে পারে যে অ্যানোনিমাস ফিডব্যাক মেথড। সেটা আপনি হার্ড কপিতে যেমন নিতে পারেন কারো নাম ছাড়া, আপনার টিম থেকে, যে কি কি চ্যালেঞ্জ সে জুনিয়র লেভেলে তারা কি মনে করছে, ডিরেক্টর লেভেলে তারা কি মনে করছে। এটা আবার আপনি আপনি স্টেক হোল্ডার থেকেও নিতে পারেন বিভিন্ন ওয়ার্কশপ মিটিং এ তাদেরকে। তো এটা অনলাইনেও নেওয়া যায়, একটা টুলস আছে পোল এভরিহোয়ার। মানে এখানে আপনি লিঙ্ক ক্রিয়েট করে তাদেরকে পাঠিয়ে দেবেন, তারা তাদের মতামত দেবে, কারো নাম আসবে না, কিন্তু রেজাল্টটা দেখা যাবে বোর্ডের মধ্যে। এটা করা যায়, এ খুবই সহজ। জাস্ট আপনি লগ ইন করলেই হবে পোল এভরিওয়ার। এটা ফ্রি ভার্সন আছে, আবার টাকা দিয়ে একটু ফুল ভার্সনে টাকা দিয়ে নিতে হয়। এটা করবে। তো একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে বা আপনি জুনিয়র টিম মেম্বার হিসেবে ইন্টেলিজেন্স গ্যাদার করা গুরুত্বপূর্ণ। এবং সেই অনুযায়ী আপনি তাহলে যে অ্যানালাইসিস করবেন যে কোনো একটা সমস্যার রিস্কের রুট কজে যাওয়া, রুট কজ অ্যানালিসিস যেটাকে বলি। তো এটার জন্য এফিসিয়েন্ট আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে মিরো। মানে এখানে আপনি বিভিন্ন ডায়াগ্রাম, বিভিন্ন টুলস অলরেডি ডেভেলপ করে দেওয়া আছে ইনবিল্ট, সেখানে গিয়ে আপনি রুট কজ অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা একটু দেখি যে রুট কজ অ্যানালাইসিস কি। এটা হলো যে হোয়াট না, হোয়াই। কোনো একটা জিনিসের হোয়াইতে যাওয়া। 5টা হোয়াই সাধারণত হিসাব করা হয়। যে আপনি দেখেন এই ট্রিটা দেখেন, উপরে একটা সিমটম, মাঝেরটা প্রবলেম, নিচে হলো কজ, তাই তো? একটু ডিপ ডাইভ দেওয়া, ডিগ ডিপার, যে আসল প্রবলেমটা কি। এবং এই প্রশ্ন যখন আপনি করবেন, এটা খুব বোঝা যায় যে খুব সহজ, কিন্তু আপনি যখন এটা আপনার টিমের মধ্যে, সাধারণত প্রজেক্টের ম্যানেজমেন্টে যারা থাকে বা মনিটরিং ইভ্যালুয়েশনে যারা থাকে, তারা এটা করতে হয়, ফ্রিকুয়েন্টলি করতে হয়। বা বিজনেস ডেভেলপমেন্টে যারা থাকে, তো সেখানে গেলে ফ্রিকুয়েন্টলি আপনার এই সমস্যা করতে হবে। সমস্যা হলে আপনার ম্যানেজারও দেখবেন যে তালগোল ফেলি মানে পাকায় ফেলবে যে কোনটা হয় আর কোনটা হোয়াট। এটা খুবই সমস্যা তৈরি করে, খুব স্পেসিফিক থাকা হয় কি। সুতরাং একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যেতে হয়। তো সিস্টেমেটিক অ্যাপ্রোচের জন্য এটা নিয়ে আমরা, যারা মনিটরিং ইভ্যালুয়েশনের, যদি আমরা কখনো সুযোগ হয়, ডিটেল এটা নিয়ে আলোচনা করা যাবে যে কিভাবে কোশ্চেন গুলা ডিজাইন করতে হয়, কিভাবে আসে। তো মূল কথা হলো আপনাকে কোনো প্রবলেমের রুটে যেতে হবে এবং সেই অনুযায়ী সলিউশনটা বের হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তারপরে আমরা বলছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা মনিটরিং ইভ্যালুয়েশনের পার্ট। রেগুলার অডিট করতে হয় পারফরমেন্স ইন্ডিকেটর এগেইনস্টে, ইন্সপেকশন করতে হয়। এটা মনিটরিং এবং স্টেক হোল্ডার ফিডব্যাক অনুযায়ী ইমপ্রুভ করতে হয় প্রত্যেকটা কাজ কন্টিনিউয়াসলি, যেটা আমরা বলছি অ্যাজাইল অ্যাপ্রোচ। যে যখনই কোনো ফিডব্যাক আসবে আপনি ইমপ্রুভ করবেন, যেখানে চ্যালেঞ্জ লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচ। এবং এটা মনিটরিং, হ্যাঁ। তো সেটার জন্য আলাদা বড় সেশন আছে, এগুলো প্রত্যেকটা টুলস আছে ডেভেলপ করতে হয়, কোশ্চেন আছে, ডিজাইন আছে, এটার জন্য আলাদা সেশন লাগে। তারপর ওই যে একই কাজ, প্রোগ্রেস ট্র্যাকিং করা, পারফরমেন্স ম্যাট্রিক্স, এগুলো কিন্তু ওই যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল গুলো বলেছিলাম, সেখানে এগুলো করতে পারবেন। স্টেক হোল্ডারদের সাথে ম্যানেজ করার জন্য এগুলো করতে পারবেন। হ্যাঁ, তাদেরকে ইনফর্ম করা, কোনো চ্যালেঞ্জ আসলে আগে ইনফর্ম করা। আবার কিছু মাঝে খুব সেন্সিটিভ ইস্যু, ধরেন যে একটা আপনার টিমের মধ্যে একটা হ্যারাসমেন্ট ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, জেন্ডার রিলেটেড অথবা অন্য কোনো, তা আপনি কিভাবে সেটা চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। অথবা খুব পলিটিক্স চলছে বাংলাদেশে, যেটা হয় ইজম চলে, ইউনিভার্সিটি ইজম চলে, বিভিন্ন রিজিয়ন টাইপ ডিভিশন ইজম চলে, তা আপনি সেখানে রোল কি হবে, এটা বোঝা। প্রজেক্ট ম্যানেজার হলে আপনি এটা কিভাবে আপনার টিমে কমিউনিকেট করবেন, এবং আপনার স্টেক হোল্ডারদের যদি ইম্প্যাক্ট করে সেখানে কিভাবে কমিউনিকেট করবেন। তো আমার বস বলতো আমাকে, যার থেকে আমি শিখছি, উনি বলতো যে এবং এটা আমি মানে একটা মাস্টারিং লাগবে, যে যে কোনো নেগেটিভ বিষয় পজিটিভলি ফ্রেমিং করা। এটা কিন্তু মানে খুব সহজ না, আবার খুব কঠিন না, প্র্যাকটিস করলেই পারবেন। যে কোনো নেগেটিভ কিছু পজিটিভলি ফ্রেমিং করতে পারা, সেটা হলো স্টেক হোল্ডার কমিউনিকেশন। কারণ তাকে আপনি জানাতে হবে, কিন্তু নেগেটিভ জানালে সে ভরকে যাবে, ভয় পেয়ে যাবে। তা আপনি পজিটিভলি কিভাবে জানাবেন, এই স্ট্র্যাটেজি, এগুলোর জন্য স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান বানাতে হয়। হ্যাঁ, তো সেটা তো আছে, গেলাম। তারপরে আমরা একটু দেখতে যাচ্ছি যে বেস্ট প্র্যাকটিস, মানে নলেজ বা বেস্ট প্র্যাকটিস, এগুলো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনটা। তো এটা কিভাবে আমরা করি, তো এটার জন্য আমরা আগে দেখি যে চ্যালেঞ্জটা কি। ওই যে বলছিলাম যে অ্যাজাইল মেথড, এখানে অ্যাজাইল মেথডের একটা সমস্যা আছে। বেশি অ্যাজাইল করতে গিয়ে যেটা হয়, যে প্রজেক্টের ইনিশিয়াল যে স্কোপ থাকে, অবজেক্টিভ থাকে, বাজেট থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফেল করে, মানে অনেক কাজ বাড়াতে থাকে, আসল কাজ অ্যাচিভ হয় না। কারণ বাংলাদেশে তো আমি আগেই বলছি যে সিস্টেম থাকে কিন্তু সিস্টেমটা ফলো করে না, ম্যাক্সিমাম অ্যাডক বেসিসে। ধরেন আমাকে এখন এক বস ফোন দিল, এটা প্রায়োরিটি না, সে জানে না কোনটা পথ ডিপেন্ডেন্ট, কোনটা টাইম সেন্সিটিভ। সে হঠাৎ করে একটা বলে ফেললো, আপনাকে সেটার পিছনে দৌড়াতে হচ্ছে। কিন্তু আগামীকাল আপনার একটা ক্লায়েন্টকে একটা কাজ বুঝাই দিতে হবে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না তার, কারণ আপনার ম্যানেজার অ্যাওয়ার না এখন কোনটা টাইম সেন্সিটিভ। সুতরাং পুরো জিনিসটা মানে ট্র্যাকিং হয়ে যায়।
এবং আপনি যে অনেক সময় যেটা হয় কাজ না করে, মানে আমি অনেক বাংলাদেশের নাম করা ইয়ে দেখছি, আমি যখন ইভালুয়েট করতে গেছি, তো দেখছি যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সব জায়গায় তারা শুধু কাজ বাড়ায়, কাজ করছে না কিছু, কিন্তু স্কোপ বাড়াচ্ছে, স্কোপ বাড়াচ্ছে। এটাকে বলে স্কোপ ক্রিপ ম্যানেজমেন্ট। মানে আপনার পুরো কাজকে মানে বোগাস করে ফেলতে পারে, ট্র্যাকিং করে ফেলতে পারে, আনকন্ট্রোল হয়ে যেতে পারে। অ্যাজাইল করতে গিয়ে বারবারই নতুন জিনিস আসতে আসতে মূল জিনিস থেকে আপনি ট্র্যাকিং হয়ে যাবেন। এটার জন্য যেটা করতে হয়, প্রজেক্ট ম্যানেজার বা যারা এই রোলে থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্টে, তারা একদম যা কিছু চেঞ্জ আসবে, টাস্ক, ফিচার বা নতুন অ্যাডজাস্টমেন্ট, সেটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। আপনার ম্যানেজার দ্বারা অ্যাপ্রুভ করবেন, আপনার ম্যানেজার ডোনার দ্বারা আবার স্টেক হোল্ডার দ্বারা অ্যাপ্রুভ করে নিতে হবে। তাহলে সমস্যা হয় না। এবং এটা আপনি যখন এন্টিসিপেট করবেন আগে, 2 মাস 3 মাস 4 মাস আগে, আগে থেকে তাদেরকে প্রপোজাল দিয়ে দেয়। তারপর আপনি অ্যাডজাস্টমেন্টটা আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বাজেট, টাইম এটার মাঝে যাতে হয়। না হলে এটা কিন্তু আরেক হ্যাসেল আছে, আপনাকে নতুন প্ল্যান করতে হয়, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। বিশেষ করে আমেরিকান বা ইউরোপিয়ান যে প্রজেক্ট গুলো, এগুলো খুব কঠিন হয়। বাংলাদেশেও সব জায়গায় হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় খুব কঠিন ভাবে এগুলার ইভালুয়েট করা হয়, কোনো কোনো মিনিস্ট্রিতে, কোনো কোনো জায়গায়। হ্যাঁ, তারপর বললাম যে রিসোর্স কনস্ট্রেন্ট একটা বিষয়, এটা আপনি কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করবেন। কমিউনিকেশন একটা বিষয়, কোঅর্ডিনেশন, সবাইকে সেম পেজে রাখা, স্টেক হোল্ডার, টিম সবাইকে। এবং অ্যাডাপটিভ লিডারশিপ, এটা এটা আসলে পার্সোনাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে বাংলাদেশে। আর আমি দেখছি যে অনেক মানে পার্সোনালি খুব কি বলবো, স্টার প্রজেক্ট ম্যানেজার বাংলাদেশের, কিন্তু তার রিয়েল লাইফে কাজ করতে গেলে সে আসলে কোনো সিস্টেমই ফলো করে না, এরকম হয়, যখন তখন যা তা করে। তো খুব এটা সৌভাগ্যের বিষয় যদি অ্যাডাপটিভ হয়। কিন্তু এই কালচারটা আপনি যদি এগুলো জানা থাকে, টুলস গুলো আপনি যখন একটু একটু করে পুশ করবেন, আপনার ম্যানেজারও দেখবেন এপ্রিসিয়েট করে। তারা তো অনেক বিষয় থাকে, তো তারাও তো টুলস নিয়ে ভাবে না, তারা রেজাল্টটা দেখতে চায়। আপনি ইন্ট্রোডিউস করাই দিলে দেখবেন যে তারা এটা এপ্রিসিয়েট করে। হ্যাঁ, তো এটা একটা লিডারশিপকে মানে আপনি একটু ইনফ্লুয়েন্স করার মানে টেকনিক বাইর করা। এবং এটা দারুণ একটা বিষয়, অ্যাডাপটিভ হওয়া বিষয়। আচ্ছা, গেল। তো আমরা বলছি যে লেসন্স ডকুমেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনিটরিং ইভ্যালুয়েশনের একটা পার্ট। যে এটার জন্য ফরম্যাট আছে, ডিজাইন করতে হয়। কিছু ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কিছু টুলস পাওয়া যায়, যে কোশ্চেন থাকে আমার অবজেক্টিভ অনুযায়ী, আমার আউটকাম অনুযায়ী, যে আমি কি ডকুমেন্ট করতে চাই। সাকসেস স্টোরি থাকে, চ্যালেঞ্জ থাকে, লেসন যা শিখলাম সেটা থাকে। কোনো কোনো প্রজেক্টে এটার জন্য লার্নিং ডকুমেন্ট ডেভেলপ করতে হয়, পাবলিকেশন করতে হয় প্রজেক্টের টাইপ অনুযায়ী। তো এটা এটা সবসময় লাগে, বেস্ট প্র্যাকটিস গুলো আপনাকে শেয়ার করতে হয়। ডোনাররা চায়, স্টেক হোল্ডাররা চায়। এটা যদি আপনি স্কেল আপ করতে চান, সাস্টেনেবল করতে চান, তখন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা আপনার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচই ফলো করতে হবে ডকুমেন্টেশনের জন্য। এবং সেই লার্নিংটাকে আপনি, যেটাকে আমরা বলি যে অ্যাডজাস্ট করা বা রিস্কোপিং করা, আপনার অ্যাপ্লাই করতে হবে ইমপ্রুভ ইমপ্রুভ করার জন্য। ধরেন একটা প্রজেক্ট 5 বছরের জন্য, আপনি প্রথম বছর যে কাজটা করলেন সেই লেসনের উপর নির্ভর করে আপনি এর পরের বছরের প্রজেক্ট যখন ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করবেন, সেখানে কিন্তু চেঞ্জ অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। এটা ইমপ্রুভমেন্টের একটা জায়গা, কাজে লাগানোর একটা জায়গা। আচ্ছা, তারপরে আমরা বলছি যে উম, যে এই এতগুলোর পরে যে আসল কি জিনিসটা কি দরকার, এটা সংক্ষেপে মাস্টারিং এর জন্য কতগুলো জায়গা লাগবে। আমি বলছি কোর কনসেপ্ট, টেকনিক্যাল বিষয়টা জানা থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে আপনার। আপনি এবার যেই প্রজেক্টে কাজ করেন, যেই রোলে কাজ করেন, আপনার কিন্তু মোটামুটি জানা থাকতে হবে, বেসিক। তারপরে বলছি যে কতগুলো টুলস সম্পর্কে আপনি ওরিয়েন্টেড থাকতে হবে, যেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, রাইট, রাইট টুলস। তবে আমি মনে করি যে কেউ যদি, আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে কেউ যদি এক্সেলটা খুব ভালো করে শিখে, আহ, তাহলে মানে অনেক কিছু সহজ হয়ে যায়। এবং এটা খুব ভালো করে শিখেন, দেখবেন যে আপনি অন্যগুলো মোটামুটি বিষয় নেই আর কি। এক্সেল আপনি সবই করতে পারেন, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে এসব ট্র্যাকিং যা যা আছে সব করা যায়। তারপরে হলো যে এই টুলসটা শুধু না, এই টুলসটাকে ব্যবহার করার টেকনিক, যেমন আমরা বললাম যে আগে থেকে রিস্ক আইডেন্টিফাই করা, কোঅর্ডিনেশনটা করা, তারপরে হলো যে লেসন ডকুমেন্ট করা, এই বিষয়গুলো টেকনিক গুলো কাজে লাগান। এবং আপনি টিম বিল্ডিং করা, আপনি যা পারেন আপনার এক্সপার্টাইজ, সেটা আপনি যখন ইনিশিয়াল একদম যদি জুনিয়র লেভেলে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি আপনাকে ভালো ভালো কাজ দিয়ে আপনি টেকনিক্যালি যদি এটা অ্যাপ্রোচ না করেন, এর পরের লেভেলে যেতে পারবেন। আবার ম্যানেজার লেভেলে যদি এগুলো না ব্যবহার করা হয়, তাহলে সে খুব ভালো ম্যানেজার হয় না আর কি। হ্যাঁ, তো এক্সেলেন্সের জন্য এগুলো জানা থাকতে হবে। ফাইনালি যেটা হয় যে লার্নিং, লার্নিং বা ডুইং, চ্যালেঞ্জ থেকে শেখা এবং সে অনুযায়ী কাজ করা। এটা করলে যেটা হবে যে এই টুলস গুলো খুব বেশি কিছু না, কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে আপনি যখন বাজার করতে যান বা স্কুলে যান, ইউনিভার্সিটিতে যান, যা কিছু করেন, আমরা কিন্তু মোটা দাগে এগুলো করি। হয়তো আমরা টার্মটা ব্যবহার করি, ইন্টেনশনালি করি, কিন্তু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচই করেন। আপনি একটা চেক লিস্ট রাখেন, তাই না? আপনি হয়তো ডেইলি ডায়েরি রাখছেন ইত্যাদি। কিন্তু এটা যদি যা কিছু করেন একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে করলে যেটা হয়, আপনার কাজটা সহজ হয়ে যায়, আপনার রেজাল্টটা অ্যাচিভ করা সহজ হবে। এবং আপনি আপনার ক্লায়েন্ট
আপনার স্টেক হোল্ডার যাদের সাথে কাজ করেন, আপনার টিম, সবারই কিন্তু স্যাটিসফ্যাকশন লাগবে। তবে মোটা দাগে এগুলো অনেক ক্ষেত্রে নির্ভর করে অর্গানাইজেশনের তার স্ট্রাকচার, লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজারদের মেন্টালিটি এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ, এটার উপর যেমন ডিপেন্ড করে। তবে ভালো কথা হলো, মূল কথা হলো যে যে কোনো ম্যানেজার, যে কোনো অফিস আপনার ভালো কাজ এপ্রিসিয়েট করবে সাধারণত। আর এটার জন্য একটা, আপনি জুনিয়র লেভেলে থাকেন আর সিনিয়র লেভেলে থাকেন, আপনাকে কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, হ্যাঁ, ওইরকম ওপেন একটা এনভায়রনমেন্ট রাখলে এর মধ্যে, তাহলে কিন্তু এটা একসাথে শেখা এবং গ্রো করাটা সহজ হয়। এবং এটা অনেক ক্ষেত্রে মানে আমাদের এখানে কপালের বিষয়, বাংলাদেশে এরকম পাওয়া যায় না। মানে বিদেশ থেকে পড়ে আসা স্যাসরার মতো আচরণ করে এরকম আছে। আবার দেশের অনেকদিন কাজ করছে, তার হয়তো বাইরে খুব এক্সপোজার নাই, কিন্তু সে অনেক ভালো কাজ করে, অনেক ভালো টিম মেম্বার। এটা ডিপেন্ডস, হ্যাঁ, যে কোন প্রজেক্টে কোন মানুষের কাছে আপনি করছেন। বাট মোটা দাগে আমি আজকে যা শেয়ার করলাম, এটা হলো একেবারে বেসিক। আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চান, সেটা যে কোনো প্রজেক্ট, যে কোনো জায়গায়, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, আপনাকে কিন্তু এগুলো জানতে হবে এবং করতে হবে। এই হলো আজকে আজ পর্যন্ত। এখন আমি কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাব। জি, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি রেসবি? কোশ্চেন এন্ড আনসার সেশনে যাব। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আমরা তাহলে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে যদি কারোর যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে প্লিজ ক্যান্ডিডেট করতে পারে, তো নিজে করে কথা বলতে পারে। আমরা একসাথে কোয়েশ্চেন গুলো একসাথে নিয়ে নেবো। দেন হলো উইথিন 5 to 10 মিনিটের মধ্যে আমরা ক্লোজ করে দেবো আর কি, যদি কোয়েশ্চেন থাকে। হুম। আমার মনে হয় কারো তেমন কোনো কোয়েশ্চেন নাই ভাই। আমরা চুজ করতে পারি। আহ ভাই যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে বলতে পারে ভাই, তাহলে আমি চুজ করে দিব। না, ঠিক আছে। কারো কোশ্চেন থাকলে রিচ করতে পারে, আর আমরা চাইলে কিছু ডকুমেন্টও দিতে পারবো। ক্লোজ করা যায়, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। শাহরুখ ভাইকে আবারও ধন্যবাদ খুব সুন্দর এবং ভীষণ একটা সেশন নেওয়ার জন্য। আমরা ডিএসসি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে ভাইকে gratitude বা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে আজকে যারা জয়েন দিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আপনাদেরকেও আপনাদেরকেও আমাদের ডেভেলপমেন্ট থট এবং ডিএসসি থেকে পক্ষ থেকে স্বাগত জানাই। এবং সামনে আমরা আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আমাদের ডেভেলপমেন্ট থট থেকে আমরা খুব শীঘ্রই মনিটরিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর একটা ফুল সিস্টেম অনলাইন বেসড ফুল সিস্টেম চালু করবো। সেখানেও আপনারা আমাদের সাথে আপডেট থাকলে আপনারা ওখানে আপনাদের ইনফরমেশন গুলো পাবেন আমাদের পেজ ডেভেলপমেন্ট টক এবং বিএসসি ডেভেলপমেন্ট কলোকিয়াম। ওটা হলো পাবলিক গ্রুপ, তো আপনি যখন একটার সাথে আপডেট থাকবে আপডেট পাবেন। তো সেকেন্ড, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আজকের মতো এখানে আমাদের প্রোগ্রাম শেষ করতেছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।